Harrison Row. বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। ঝমঝম শব্দটা কিন্তু আসলে রূপক অর্থে ব্যবহার করা নয়। গ্রামের প্রধানের বাড়ির টিনের চালে বৃষ্টির ফোঁটা তীর বেগে আঘাত করে একটানা ঝমঝম শব্দ হয়ে চলেছে। যদিও অন্য কারোর এটা মনে নাও হতে পারে, তবে একটা শব্দ যে হচ্ছে সেটা ঠিক। ঘরের ভেতর প্রায় ঘুটঘুটে অন্ধকার। এদিকে ইলেকট্রিক আলো এখনো এসে পৌঁছাতে পারেনি। আমাদের উন্নত সমাজ কিংবা আধুনিকতার ছোঁয়া এই গ্রাম থেকে বহু দূরে। ঠিক আফ্রিকা মহাদেশের এখানে ওখানে বাস করা অনুন্নত জাতি সম্প্রদায়ের মতো এই গ্রামটাও হয়তো বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিজ্ঞানের দয়ার হাত থেকে। বিজ্ঞান তার অগ্রগতি পৌঁছে দিয়ে আলোক উজ্জ্বল করে তুলতে পারেনি বীরভূম জেলার এই লাভপুর নামের গ্রামটিকে। আজ সন্ধ্যা থেকেই বৃষ্টি হয়ে চলেছে। মাসটা শ্রাবণ, আর মাস দুয়েক পরেই দুর্গাপুজো। আষাঢ়ের শেষ থেকে যে বর্ষা শুরু হয়েছিল তা কিন্তু শ্রাবণে এসে সামান্য কমে এসেছিল। তবে আজ দুদিন হলো সেটা যেন প্রবল হয়ে আবার শুরু হয়েছে। যে বাড়ি টিনের চালে জল পড়ার শব্দের কথা বলা হয়েছে সেটা আসলে এই গ্রামের প্রধানের বাড়ি। নাম নিশিকান্ত প্রামাণিক। গ্রামের গণ্যমান্য মানুষদের মধ্যে তাকেও খুব সহজেই ধরা যায়। শুধু প্রধান বলেই নয়, মানুষ হিসেবেও তিনি অনেকটা ওই প্রধানের মতো। তার পাশে যে বসে আছে তার নাম জগন্ময় সামন্ত। গ্রাম পঞ্চায়েত প্রধানের সাথে সহকারী হিসেবে সে থাকে। তাকে এক কথায় উপপ্রধান বলা যেতেই পারে। আর তৃতীয় ব্যক্তিটি হলো এক বৃদ্ধ, নাম হারাধর। পাঠকের হয়তো মনে হতেই পারে হারাধন নামের ব্যক্তিটির কোনো পদবি নেই কেন। এর পেছনে আসল গল্পটা আমাদের না জানলেও চলবে। তবে হারাধন যে প্রথম থেকেই শুধু হারাধন হয়েই এসেছে এ জেনে রাখলেই হবে। আরও যে দুজন ব্যক্তি ঘরে রয়েছে তারা কিন্তু গ্রামের কেউ নয়। এই ঘুটঘুটে অন্ধকারে বসে থাকার কারণ হলো ঘরের মধ্যে এতক্ষণ ধরে জ্বলতে থাকা হ্যারিকেনটা হঠাৎ করে দমকা হাওয়ায় নিভে গেছে। ঘরের ভেতর দেশলাই খুঁজতে যাচ্ছিলেন জগন্ময় বাবু। তার আগেই বাইরের দরজাটা হাট হয়ে খুলে গেল। বাইরে এত ঝড় বৃষ্টির মধ্যে আজ যে পুরোহিত বীরেশ্বর চ্যাটার্জি এখানে আসবে না এ নিয়ে একটু আগে কথা হয়েছে। তবে ঘরের দরজা খুলে পুরোহিত মশাই হাতের ছাতাটা এক পাশে রাখতে রাখতে বললেন, আবার দেখা গেছে। তখন ঘরের মধ্যে মদ থাকার গুঞ্জন হঠাৎ করেই যেন থেমে গেল। যেন এই একটা কথায় পাথর হয়ে গেছে সবাই। জগন্ময় বাবু কিছুক্ষণ চুপচাপ বসে থেকে হঠাৎ করে ভেতরের ঘরে চলে গেলেন দেশলাই খুঁজতে। বাকিরা চুপ করে বসে রইল। শুধু নতুন দুজন বুঝতে পারল না সামান্য এই একটা কথাতে বাকিরা সবাই এমন গম্ভীর আর চুপচাপ কেন হয়ে গেল। পুরোহিত মশাই ঘরের এক পাশে ছাতা রেখে দরজা বন্ধ করে নিজের জন্য বরাদ্দ আসনটায় বসতে বসতে উত্তেজিত এবং চিন্তিত স্বরে আবার বললেন, বুঝলে হে নিশিকান্ত, আমি আমি এই নিজের কানে শুনে এলুম। তুমি দেখে নিও, ঠিক ঠিক কাল নয় দুদিন পরে আবার একটা শরীর পড়বে। কারুর মুখে কোনো কথা নেই। জগন্ময় বাবু দেশলাই নিয়ে এসে হ্যারিকেন জ্বালাতেই হ্যারিকেনের আলোয় দেখা গেল সবার মুখ প্রায় ভয় আর বিস্ময় সাদাটে হয়ে গেছে। একমাত্র নতুন দুজন লোক বাদে। তাদের পোশাক আশাক দেখেই বোঝা যায় তারা আসলে গ্রামের লোক নয়, তাদের বাস শহরে। কোনো একটা কারণে তারা গ্রামে এসেছে আর এই বাড়িতে এসে উঠেছে। তাদের মধ্যে একজন বলল, কি ব্যাপার বলুন তো ঠাকুরমশাই, কাকে দেখা গেছে আবার? আর এই শরীর, লাশ, এসব কি? সে এক অনেক বড় ইতিহাস আছে, বুঝলে হে। তোমরা তো গ্রামের কথা কিছুই জানো না। এভাবে বললে তোমরা বুঝতে পারবে না। আরে ঠাকুরমশাই, খুলে বলুন না আমাদের, না বললে বুঝবো কি করে? শহরের থেকে আসা দুজনের মধ্যে একজন বলল। অপরজন বেশ ভালোই বুঝতে পেরেছে এ প্রশ্নের মতলবটা কি। পুরোহিত মশাই ও বাকিরা গ্রাম প্রধানের দিকে তাকালেন। হ্যারিকেনের হলদে আলোটা তার মুখে গম্ভীর দুশ্চিন্তার ভাঁজগুলোর উপর পড়ে
একটা আলো আঁধারি রহস্য তৈরি করেছে। প্রধানের মাথায় কাঁচা পাকা চুল, নাকের নিচে মোটা গোঁফ, তাতে সাদা রং ধরেছে। উজ্জ্বল দুটো চোখ এখন সোজা বন্ধ দরজার দিকে নিক্ষিপ্ত। তবে গ্রামের বাইরে থেকে আসা দুজন বাকিদের এই ভাব পরিবর্তন দেখেও অতটা ভ্রুক্ষেপ করল না। তাদের তখন লোক এই সন্ধ্যাবেলায় এরকম একটা জমকালো পরিবেশে বসে যদি একটা গা ছমছমে গল্প এই গ্রামের মানুষগুলোর মুখে শোনা যায়। নিশিকান্তদা, বলেই দাও না, ওনাদেরও একটু গল্প শোনা হবে। গল্প কিরে হতভাগা, ওরা না হয় গ্রামের লোক, না তাই ওই সব জানে না। তুই তো সব জানিস, তারপরেও এটাকে গল্প বলিস? হারাধন এই ঘরের এমন এক ব্যক্তি যিনি সবাইকে যখন ইচ্ছে তুই, তুমি, আপনি বলে সম্বোধন করতে পারেন। আসলে এই ঘরে সব থেকে বয়স্ক ব্যক্তি তিনি। ওই একই হলো, আমাদের কাছে যেটা সত্যি ওনাদের কাছে গল্প মনে হতে পারে, তা না বললে ওনারা জানবে কি করে? আবার সেই ভূতের গল্প নাকি? প্রতিটা গ্রামে এরকম একটা করে ভূতের গল্প থাকে। কি বলো বিশু? বিশু অল্প হেসে সম্মতি জানালো তার কথা। একটা অদ্ভুত অনুভূতি এই ঘরে বসে থাকা ছয়জনকে যেন হঠাৎ করেই ভাগ করে দিল। বুড়ো হারাধন, পুরোহিত বীরেশ্বর চ্যাটার্জি, নিশিকান্ত বাবু আর জগন্ময়ের মুখে একটা চিন্তার ছাপ। এদিকে গ্রামের বাইরের দুজন লোকের মুখের ওপর একটা অস্পষ্ট অবিশ্বাসের ভাব। অনেকটা ঠান্ডা যুদ্ধের মতন ব্যাপারটা যখন বাড়তে বাড়তে এমন প্রবল আকার নিল, ঠিক তখনই প্রথম কথাটা বললেন গ্রাম প্রধান। আপনারা তো এই কয়েকদিন হলো গ্রামে এসেছেন, আশা করি ওই বাজ পড়া বট গাছটা দেখেছেন, ওই যে কালী মন্দিরের পাশে। যে গাছটার কথা গ্রাম প্রধান বললেন, সে গাছের গল্পটা অজয় আর বিশু এর আগেই শুনেছে। এখানে লোকে সেই গাছটাকে বলে বুড়ো বট গাছ। আর 5টা বট গাছের মতন দেখতে হলেও অদ্ভুত সেই গাছটার বয়স নিয়ে একটা বিতর্কের কথা ওরা এই গ্রামে এসেই শুনেছে। গ্রামের পূর্ব প্রান্তে একদম শেষের দিকে একটা কালী মন্দির রয়েছে। সেই মন্দিরের সংলগ্ন স্থানে আছে একটা খোলা মাঠ। সেই মাঠের একদম সামনে একটা বট গাছ নিজের ঝুড়ি বিস্তার করে দাঁড়িয়ে আছে। ওরা গ্রামে এসেছে আজ 3-4 হলো, খুব বেশি নয়, মাত্র সপ্তাহখানেকের জন্য এই গ্রামে এসে উঠলেও এই গ্রামের সবার সাথে বেশ ভালোই পরিচয় হয়ে গেছে। তার জন্য অবশ্য অন্য একটা কারণ আছে। গ্রামের দক্ষিণ দিকে যে নদী রয়েছে, বর্ষার সময় তার জল প্রতিবার বেড়ে উঠে এই গ্রামকে আংশিকভাবে হলেও ভাসিয়ে দেয়। বলা ভালো, আজ থেকে বছর 10 আগে পর্যন্ত তাই দিত, কিন্তু এখন সরকারের সাহায্যে গ্রামের লোকেরা একটা বাঁধ ওই নদীর উপর নির্মাণ করেছে। প্রতিবার বন্যায় ওই বাঁধ সামান্য কিছুটা ভেঙে যায়। ঠিক এই কারণেই অজয় আর বিশু এই গ্রামে বাঁধের পর্যবেক্ষণের জন্য এসেছে। অজয় আর বিশু দুজনেই রাজ্য সরকারের সেচ দপ্তরের সিভিল ইঞ্জিনিয়ার। দুজনকে সরকারি তরফে লাভপুরে পাঠানো হয়েছে বাঁধ পর্যবেক্ষণ করে তার রিপোর্ট নিয়ে গিয়ে জমা দেওয়া। নিশিকান্ত প্রামাণিকের কথা শুনে ওরা দুজন একবার ওর মুখ চাওয়াচাই করল। তারপর অজয় বলল, শুনেছি তো গাছটার বয়স কতদিন তা কেউ ঠিক করে বলতে পারে না। আর গাছটার ওপর নাকি একবার বজ্রপাত হয়েছিল, কিন্তু গাছটা আবার বেঁচে গেছে। নিশিকান্তবাবু হ্যারিকেনের আলোয় অদ্ভুত ভঙ্গিতে অজয়ের দিকে তাকিয়ে বলল, আসল কথাটা সবাই জানে না, বুঝলেন? ওই গাছের ওপর যে ঠিক কটা বজ্রপাত হয়েছে তার হিসেব কিছুটা বলতে পারে আমাদের এই হারাধনটা। নিশিকান্ত বাবুর কথার রেশ টেনে নিয়ে হারাধন বলল, জন্মের পর থেকে তো 4 বার দেখলাম ঠিক ওই গাছটার উপরে বাজ পড়তো, বুঝেছ? ইন্দ্রদেব স্বয়ং খাপ্পা হয়ে ও গাছের ওপর নিজস্ব অস্ত্র নিক্ষেপ করেন, কিন্তু ও যে সে গাছ নয়। একবার করে বাজ পড়ে গাছটা শুকিয়ে যায়, কিন্তু আবার ঠিক জেগে সেই ঠিক নিজের মতো জিয়ে যায় একা একাই। প্রতিবার গ্রামে যখনই বিপদ উঠে গেছে ওই তখনই গাছটার মাথায় একবার করে বজ্রপাত হয়েছে। এটা আমাদের গ্রামের বিপদ মুক্ত হওয়ার একটা লক্ষণ। এইসবের পেছনে কোনো একটা কারণও আছে, কিন্তু আবার সেই ফিরে এসেছে। তবে আর বলছি কি তোমায়,
আমি আমি নিজের চোখে দেখে এলাম তো যে ওই রামু গোয়ালার বউটা দুয়ারের ধারে দাঁড়িয়ে ছেলেটাকে ডেকে চলেছে হাপুস নয়নে। এখনো কিছু বোঝা যাচ্ছে না, তবে তবে আমার মনে হয় সেই নিয়ে গেছে ছেলেটাকে। নিজের চোখে দেখেছো তুমি? রামু গোয়ালার বউটাকে দেখে তো মনে হলো যে আধারের দিকে তাকিয়ে কাঁদছে। আমায় আমায় দেখে বলল যে ছেলেটা নাকি এতক্ষণ বাড়ির বাইরেই দাঁড়িয়েছিল, দিয়ে হঠাৎ করে আর দেখতে পাচ্ছে না। সে অবশ্য আমিও খুঁজলাম কিছুক্ষণ ধরে, কিন্তু এই ঝড় বৃষ্টির মধ্যে কি আর তা আমার কাজ? অজয় এতক্ষণ ধরে বেশ মন দিয়ে কথাগুলো শুনছিল। এবার আর থাকতে না পেরে বলল, বলছি কিসের কথা বলছেন বলুন তো আপনারা? কাকে দেখা গেছে? এই গ্রামের মাথায় একটা অভিশাপ আছে, বুঝলেন অজয়বাবু? অভিশাপ? কিসের অভিশাপ? কিসের অভিশাপ তা তো জানি না, তবে প্রায় প্রতি 20-22 বছর পরে গ্রামে এই শ্রাবণ মাসের সময় এক অদ্ভুত অশরীরীর উপস্থিতি লক্ষ্য করা যায়। আর তাকে দেখা গেলেই গ্রাম থেকে একজন একজন করে নিখোঁজ হতে শুরু করে। বিশু আর অজয় দুজনেই অবাক হয়ে গেল। বলেন কি? এমন আবার হয় নাকি? এই যুগে দাঁড়িয়েও এসব আবার সম্ভব নাকি? সবই সম্ভব। এ গ্রামের বুকে সবাই এ কথা জানে অজয়বাবু। আপনারা নতুন লোক বলে হয়তো এসব জানেন না। শহরের লোক তো এইসব বিশ্বাসই করে না। আমরা তো জানি আমরা কিভাবে দিন কাটাচ্ছি। ব্যাপারটা ঠিক বিশ্বাস না হলেও শুনতে বেশ কৌতূহল হচ্ছে। এই আপনারা কি ব্যাপারটা কেউ বলতে পারবেন খুলে? টিনের চালে বৃষ্টির শব্দটা সেই আগের মতোই ঝমঝম করে পড়ে চলেছে। ঘরের মধ্যে জ্বলতে থাকা হ্যারিকেনের আলো আগের থেকে ম্লান হয়ে এসেছে। জগন্ময়বাবু উঠে ভেতরের ঘর থেকে একটা থালায় সাজানো কাপে চা নিয়ে এসে মাঝখানে রাখল। সবাই চায়ের কাপ হাতে তুলে নিতে জগন্ময়বাবু তার কথা শুরু করলেন। এখানে আমরা যারা যারা উপস্থিত রয়েছি তাদের মধ্যে হারাদন জ্যাঠা সবার থেকে বড়। সেই অলৌকিক অভিশাপের কথা উনি সব থেকে ভালো জানেন। তবে একটা ঘটনা আমি নিজেও জানি। আমার চোখের সামনেই সেই ঘটনাটা ঘটেছিল বলে সেটা আমি কোনোদিনও বলতে পারবো না। অজয় আর বিশু ছাড়া বাকি সবাই যেহেতু ঘটনাগুলো জানেন, তাই এদের অভিব্যক্তিতে বিশেষ একটা পরিবর্তন দেখা দিল না। শুধু বিশু আর অজয় একবার এর ওর দিকে তাকিয়ে জগন্ময় বাবুর দিকে ফিরে শুনতে শুরু করল। তা আজ থেকে প্রায় বছর 22-23 হবেই। তখন আমার নিজের বয়স কম। গ্রামের এই অদ্ভুত কথাগুলো শুনতাম, কিন্তু কখনোই ঠিক যেন বিশ্বাস করতে পারতাম না। সেবার শ্রাবণ মাস এক নাগারে ঝড় বৃষ্টি চলছে কয়েকদিন ধরে। তার মধ্যেই নাকি শোনা গেল গ্রামের কয়েকজন মানুষ নিখোঁজ। এরপর তাদের মৃতদেহ 2-1 দিন বাদে গ্রামের জঙ্গলে কিংবা পথে ঘাটে এখানে ওখানে মিলত। এর ফলে শ্রাবণ মাসে ঝড় বৃষ্টি হলে গ্রামের মানুষ কতটা ভয়ে নিজের ঘরে ছিটিয়ে থাকতো বুঝতেই পারছেন। আমার এক বন্ধু ছিল, তার নাম রামমোহন। সে এখন চলে গিয়েছে। এখন আমি যেখানে থাকি তার 3টে ঘর পরেই রামমোহনের ঘর ছিল। পাঠশালা থেকে শুরু করে এখানে ওখানে সব জায়গাতেই রামমোহন আমার সাথে থাকতো। সেই গ্রাম ছেড়ে কোথায় চলে গেছে? শুধু গ্রাম ছেড়ে নয়, এই গোটা দুনিয়া ছেড়েই চলে গেছে। জগন্ময়ের গোটা মুখে কেমন একটা ম্লান হাসির ছায়া খেলে গেল। সেই নিভু নিভু হয়ে আসা হ্যারিকেনের সলতেটা আরেকটু বড় করে দিয়ে বলল, মারা গেছে? জগন্ময় এ কথার উত্তর দিল না। তার বদলে নিজের গল্প বলতে শুরু করল। টানা 2-3 ঝড় বৃষ্টির জন্য আমরা কেউই বাড়ি থেকে বেরোতে পারিনি সেবার। 3 দিনে 3 ঝড় বৃষ্টিটা এই বিকেলের সময় সামান্য কমে আসায় আমি বাইরে বেরিয়ে রামমোহনের বাড়ি গিয়ে তাকে ঘর থেকে টেনে বার করলাম। দুজনে মিলে সেই ইলশেগুড়ি বৃষ্টির মধ্যে গ্রামের পথ ধরে কিছুক্ষণ হাঁটলাম। ঝিরঝির বৃষ্টি পড়ছে। ঝড়ের দাপটে এদিক ওদিক বড় বড় গাছপালার মাথা নিচের দিকে নুইয়ে আছে। গ্রামের কোনো এক বাড়ি থেকে কেউ শঙ্খ কিংবা ঘণ্টা বাজাচ্ছে। আমাদের হেঁটে যাওয়া পথের পাশের জংলা জায়গা থেকে উড়ে আসা গাছের ডালপালা পাতা প্রভৃতি আমাদের পথের মাঝখানে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে। এরকম যখন চলছে তখন আমরা হাঁটতে হাঁটতে একটা নির্দিষ্ট দিকে যাচ্ছিলাম।
আমাদের গ্রামের উত্তরের দিকে একটা ঝিল রয়েছে। সেখানে বৃষ্টির সময় জলের ওপর হালকা বৃষ্টির দানা পড়লে বেশ সুন্দর লাগে। এখন অবশ্যই ব্যাপারটা অতটা সুন্দর না লাগলেও তখন কিন্তু বেশ লাগতো। তাই আমরা দুজনে রাস্তা ধরে ঝিলের ধারে যাব বলে ঠিক করলাম। দুজনে মিলে হেঁটে চলেছি, মাথায় স্থির করা রয়েছে জলাশয়ের কাছে যাব। বৃষ্টি নামমাত্র হলেও ঝড়ের বেগ মাঝে মাঝে একটু করে যেন বেড়ে যাচ্ছে। গাছপালাগুলো সরসর শব্দ করে নিজেদের অস্তিত্ব জানান দিয়ে চলেছে। আমি আর রামমোহন হাঁটছি। হঠাৎ রামমোহন ডান দিকের জঙ্গলে এলাকাটার দিকে তাকিয়ে থেমে গেল। আমি বললাম, কি হলো মোহন, দাঁড়িয়ে গেলি কেন? জঙ্গলের ভেতর যেন কি একটা দাঁড়িয়ে আছে। এই দেখ যোগেন। ও শিয়াল টিয়াল হবে মনে হয়, চল তাড়াতাড়ি গিয়ে ফিরে আসতে হবে। আবার আমরা হাঁটতে শুরু করলাম। আমি কথা বলতে বলতে এগিয়ে চলেছি, আর আমার পেছনে রয়েছে রামমোহন। একটু আগে পর্যন্ত সে আমার কথার উত্তর মাঝে মাঝে দিয়ে চলছিল, কিন্তু ওই জঙ্গলের মধ্যে কিছু একটা দেখার পর থেকে ও যেন চুপ মেরে রইল। আমি বললাম, তোর আবার কি হলো? ওরকম ভ্যাবদা মেরে গেছিস কেন? রামমোহন কিন্তু জোরে কিছু বলল না। আমার পাশে এসে ধীরে ধীরে চাপা গলায় বলল, ওই জঙ্গলের মধ্যে থেকে কেউ যেন আমায় দেখছিল। আমি তাকে কিছুটা দেখতে পেয়েছি। রামমোহনের এই কথা শুনে আমার প্রথমটা একটু ভয় লাগলো। পরে মনে করলাম এতদিন পর বাড়ি থেকে বেরিয়ে ঝড় বৃষ্টির মধ্যে মনের ভুল কিংবা চোখের ভুলে কোনো কিছু একটা দেখাটা খুব কঠিন নয়। আমি তাই ব্যাপারটা নিয়ে রামমোহনকে আর ঘাঁটাতে চাইলাম না। তার একটা হাত ধরে বললাম, চল মোহন, একসাথে হাতটা ধরে হাঁটি। গোটা রাস্তা আমরা একসাথে হাত ধরে হাঁটলাম। কিন্তু আমি জানি রামমোহনকে পেছনে ফেলে রাখলেই সে ভয়ে ভয়ে আস্তে আস্তে এগোবে, আর আমাদের বাড়ি ফিরতেও রাত হয়ে যাবে। তার উপর যদি আবার কিছু উল্টোপাল্টা দেখে, তাহলে তার হাত ধরে হাঁটলেও সে যে মাঝে মাঝেই পেছনে ঘুরে কিছু একটা দেখে নিচ্ছে তা আমি স্পষ্ট খেয়াল করলাম। ঝিলের কাছে পৌঁছতে গিয়েই খুটখুটে অন্ধকার নেমে এলো। আকাশে তখন এক চিলতে চাঁদ উঠেছে। মেঘের ভিড়ের মাঝে উঁকি মেরে অন্ধকার পৃথিবীটাকে বারবার দেখার চেষ্টা করছে। সেই ঝিলের কাছে পৌঁছে দেখলাম যা ভেবেছিলাম তাই। খোলা মাঠের এক পাশে জলের উপর মাঝে মধ্যে চাঁদের আলো পড়ে চকচক করছে। ঝোড়ো হাওয়া জলের ওপর ঢেউ খেলিয়ে যেন সেই আলোর কোণাগুলিকে গোটা ঝিলের গভীর নীলচে জলের ওপর মুক্তোর মতো আলু থালু ছড়িয়ে দিচ্ছে। সে এমন এক অপরূপ দৃশ্য যা আপনারা সচক্ষে না দেখলে বুঝতে পারবেন না। মন প্রাণ সমস্তটা যেন ছড়িয়ে যায়। আজ এত বছর পর সেই দৃশ্য মনের মধ্যে ভেসে উঠলেও বড় শান্তি লাগে, বুঝলেন তো? তা এই ছিল আপনার গল্প? গল্পটা যদি এতটাই হতো তাহলে আমার থেকে খুশি আর কেউ হতো না। গল্পটার আর একটু বাকি আছে। তারপর যা বলছিলাম, তখন আমাদের বয়স কম। অন্ধকার যখন হয়েই গেছে, বাড়ি না হয় ফেরা যাবে পরে। ওই ঝিলের ধারে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটালাম। এর আগেও আমরা এখানে এসেছি, কিন্তু রামমোহনকে আজ প্রথমবার এমন অদ্ভুত আচরণ করতে দেখলাম। সে যেন মনে মনে ছটপট করছে, কিন্তু কোনো একটা কারণে মুখ ফুটে কিছু বলতে পারছে না। আমি তাকে কনুই দিয়ে একটা গুঁতো মেরে প্রশ্ন করলাম, কিরে, কি হয়েছে তোর? এমন করছিস কেন? রামমোহনের গলায় কথা ফুটল না। সে গলার কথা শুনে আমি এবার বেশ ভয় পেয়ে গেলাম। কাঁপা কাঁপা স্বরে রামমোহন বলল, কেউ আমাদের পিছু নিয়েছে। কেউ সেই জঙ্গলটার ওখান থেকে আমাদের পিছু পিছু আসছে। এখানে একটা কথা বলে রাখা দরকার। যে বছরে তখনও পর্যন্ত কিন্তু সেই অদ্ভুত অলৌকিক নিশির ডাকে একটাও মানুষ মরেনি। নিশি বলে ফেললাম, তবে সেটা ঠিক নিশি কিনা আমি আজও জানি না। তবে আপনাদেরকে একটু বোঝাবার স্বার্থে যাকে যা বলছিলাম,
বছর তখনও সেই অলৌকিক অন্ধকারের ছায়া গ্রামে পড়েনি, কেউ মারাও পড়েনি সে বছর। তাই আমরা বেশ নিশ্চিন্তেই বাড়ির বাইরে বেরিয়েছিলাম। কিন্তু রামমোহনের এই কথা শুনে কিন্তু আমার এবার চিন্তা হতে শুরু করলো। তখন থেকে প্রায় 22 বছর আগে একবার গ্রামে এরকম নিশীথ ডাক প্রায় 10 জনের মৃত্যু হয়েছিল। তখন আমরা জন্মাইনি, সে গল্প আমরা বাপ ঠাকুরদার মুখে শুনেছিলাম। আমি মনে মনে প্রমাদ করলাম, সেরম কিছুই কি আজ রামমোহনের পিছু নিয়েছে? তবে রামমোহনকে এমন অপ্রকৃতিস্থ অবস্থায় বসে থাকতে দেখে আমাকেও একটা চাপা অস্বস্তি যেন আস্তে আস্তে ভর করতে আরম্ভ করল। আমরা ঝিলের পাড় ছেড়ে যত তাড়াতাড়ি সম্ভব গ্রামের ভেতরের দিকে হাঁটতে শুরু করলাম। কিন্তু একে অন্ধকার, তারপর আবার মাটির পথ। 3 দিন বৃষ্টিতে একেবারে দইয়ের মতো কাদা হয়ে গিয়েছে। সামলে না চললেই ব্যাস চিটপাট। বাড়ি পৌঁছলে বাড়ির লোকেই উল্টে আমাকে ভূত ভেবে বসবে। তা যাই হোক, রামমোহনের অবস্থা কিন্তু কোনো পরিবর্তন হলো না, বরং সে বিড়বিড় করে নিজের মনে কি সব কথা বলতে লাগলো আর বারবার পেছনের দিকে তাকাতে লাগলো। তার চোখ দুটো কেমন যেন গোল গোল হয়ে উঠেছে। চাঁদের আলোয় এই ঝড় বৃষ্টির রাতে গ্রামের মেঠো রাস্তায় একটা অদ্ভুত অপ্রকৃতিস্থ মানুষের হাত ধরে টানতে টানতে নিয়ে যাওয়া, ব্যাপারটা ভাবতেই আমার এখনো গায়ে কাঁটা দিচ্ছে। তারপর কি হলো? তারপর যে কি হলো সেটাই আমি আজ পর্যন্ত বুঝতে পারিনি। বেশ ভালোভাবেই চিন্তা করতে করতে রামমোহনের হাত ধরে টেনে বাড়ি নিয়ে যাচ্ছি। বাড়ি ফেরার পথেই আবার সেই জঙ্গলটা পড়ল, যেখানে রামমোহন কিছু একটা দেখেছিল। রামমোহন দূর থেকে জঙ্গলটা দেখতে পেয়েই আমাকে বলল, ওই যে ওখানে কে দাঁড়িয়ে। এবার আমি প্রায় চিৎকার করে বলে ফেললাম, কোথায় কোথায় কে দাঁড়িয়েছে? মোহন, তুই ভুল করছিস, ওখানে কেউ নেই। রামমোহন কেমন একটা অদ্ভুত দৃষ্টিতে এবার আমার দিকে তাকালো। তারপর যেন আমাকে বেশ ভয় পেয়ে গেছে এমন ভাবে আমার হাতটা এক ঝটকায় ছাড়িয়ে নিল। রামমোহন সেই জঙ্গলটার দিকে একভাবে তাকিয়ে রয়েছে দেখে আমি মাথা ঘুরিয়ে সেই জঙ্গলটার দিকে তাকালাম। আপাতভাবে একটা অন্ধকার গাছপালা ঢাকা জায়গা, এত দূর থেকে সেখানে কিছুই দেখা যায় না। অথচ আমার কেন জানি না মনে হলো রামমোহনের কথা নেহাতি মিথ্যে নয়। আমি সেই জঙ্গলের অন্ধকারের দিকে তাকিয়ে রইলাম, যেন ওই অন্ধকারের মাঝখানে কেউ দাঁড়িয়ে আছে আর আমি তাকে প্রাণপণে খোঁজার চেষ্টা করছি। এইভাবে কতক্ষণ কেটে গেছে ঠিক মনে নেই। যখন আমার হুঁশ ফিরল তখন দেখি আমার পাশে রামমোহন নেই। এই জঙ্গলের অন্ধকারের দিকে ফের তাকিয়ে সে আগের মতো আকর্ষণটাও আর অনুভব করলাম না। আমার অবচেতন মন আমায় বলে দিল, রামমোহনকে হয়তো আর পাওয়া যাবে না। হয়তো 2 দিন পরে তার মৃতদেহ কোথাও না কোথাও পড়ে থাকতে দেখা যাবে। আমি আর দেরি না করে প্রায় ছুটতে ছুটতে নিজের বাড়িতে গিয়ে পৌঁছলাম। বাড়ির লোককে সবটা জানাতেই তারা ভয়ে কাঠ হয়ে গেল যেন। পরদিন সকালে সবার মুখে মুখে খবরটা ছড়িয়ে পড়ল। গ্রামের মরদ জোয়ানরা দিনের আলোয় লাঠি সোটা নিয়ে খুঁজতে বেরোলো। রামমোহনের মৃতদেহ পাওয়া গেল সেই জঙ্গলটার কাছে। তার চোখ দুটো বিস্ফারিত, মুখের কষবে রক্ত ঝরে শুকিয়ে গেছে। বেশ বিভৎসভাবে যে তার মৃত্যু হয়েছে তার মৃতদেহ দেখলেই বোঝা যায়। আমি একবার সে মৃতদেহ দেখে ভয়ে ঘরে ছুটে পালিয়ে এসেছিলাম। আমার এখনো মনে আছে সেই রাতে আমি কি দেখেছিলাম তা আমি জানি না, কিন্তু রামমোহন কিছু একটা দেখে ভয় পেয়েছিল আর সেটাই তার কাছ থেকে তার জীবনটা কেড়ে নিল। জগন্ময়বাবু গল্প শেষ করে চায়ের কাপে শেষ চুমুক দিয়ে রাখলেন। সবাই রুদ্ধশ্বাসে গল্পর শেষ মুহূর্তটা উপলব্ধি করে নিতে চাইছে যেন। একসময় পুরোহিত মশাই প্রথম কথা বললেন,
এ বড়ই ভয়ানক নিশির ডাক। যাকে ডেকে নিয়ে যাবে তাকে বাঁচানোর সাধ্য কারুর নেই। নিশি তো রাতের বেলায় ডাকে, রাতের বেলা দরজা খুলে না বেরোলেই তো হতো। আর জগন্ময়বাবুই বা রামমোহনকে নিয়ে এই রাতে বেরিয়েছিলেন কেন? এই নিশির ডাকের ব্যাপারটা ঠিক কতদিন চলে? মানে তারপর বন্ধ হয়ে যায় কি করে? ঠিক কথা বলেছেন অজয়বাবু। কম করে 1 সপ্তাহ তো চলে, তারপর ও আবার হঠাৎ করেই সে চলেও যায়। কিভাবে বুঝতে পারেন যে সে চলে গেছে? এবার কথা বললেন প্রধান মশাই। সে ভারী অদ্ভুত কথা। প্রতিবার যখন সেই অপশক্তির অভিশাপ এই গ্রামের উপর থেকে উঠে যায়, তখন একটা সংকেত অলৌকিকভাবে এই গ্রামের সবার কাছে এসে পৌঁছায়। তখনই আমরা বুঝতে পারি যে সেই অপশক্তি চলে গেছে। জগন্ময়বাবু যেমন সে নিশির কথা বললেন, তেমন আপনারাও কি কখনো কোনো না কোনো দিন সে জিনিসের মুখোমুখি হয়েছেন? হয়েছি মানে, আমি তো দুবার হয়েছি। একবার সেই কোন ছোটবেলায় সে ভালোভাবে মনে নেই, তবে একবার আমি নিজে প্রায় তার মুখোমুখি হয়ে পড়েছিলাম, সে কথা আমার মনে থাকবে বাপু। অজয় আর বিশু বুঝতে পারল আরও একটা গল্প আবার জমতে শুরু করেছে এই ঘরের আলো অন্ধকারের মাঝখানে। এদের কথা যে ওরা বিশ্বাস করেছে ঠিক তা বলা যায় না, তবে এই দুর্যোগের রাতে এরম একটা প্রত্যন্ত গ্রামের বাড়িতে বসে হ্যারিকেনের আলোয় গা ছমছমে গল্পগুজব শুনতে যে কতটা ভালো লাগে, সেটা ভুতুড়ে গল্পর ভালো শ্রোতা না হলে তার মর্ম বোঝা যায় না, তার আমেজটা ঠিক উপভোগ করা যায় না, তাই না? এর মাঝে একবার জগন্ময় বাবু ভেতরের ঘর থেকে চায়ের কাপ ডিশগুলো রেখে ফিরে এসেছেন। তার হাতে একটা বড় গামলায় তেল নিয়ে মুড়ি মাখা, তার সাথে রয়েছে পেঁয়াজ কুচো, লঙ্কা কুচো, ধনেপাতা, আরও কী সব যেন। হ্যারিকেনের আলোতে সবটা পরিষ্কার দেখা যাচ্ছে না। খাবারের গন্ধে হঠাৎ করেই বদ্ধ ঘরের বাতাসটা ভরে উঠল। প্রধান মশাই অজয়কে উদ্দেশ্য করে বলে উঠলেন, এ আমার বউয়ের হাতে বানানো আম তেল। অজয়বাবু, একটু খেয়ে দেখুন। সত্যি একটা সুন্দর অদ্ভুত গন্ধে ঘরের গোটা বাতাসটা মম করছিল। ওরা বড় গামলাটা থেকে হাতে করে মুড়ি তুলে নিয়ে মুখে ফেলতেই বুঝতে পারল বেশ বেড়ে হয়েছে জিনিসটা। মুড়ি চিবোতে চিবোতে বিশু প্রশ্ন করল, হারাধনবাবু, আপনি ওই নিশির কথা একটু বলুন তো। আপনিও কি জগন্ময়বাবুর মতো অন্যের ভয় পাওয়াটা দেখেছিলেন শুধু? হারাধন কিছুক্ষণ হ্যারিকেনের হলদে হয়ে আছে আলোটার দিকে তাকিয়ে রইলেন। বাইরের ঝড় বৃষ্টির শব্দটা তখন কমে এলো। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। টিনের চালে বৃষ্টির শব্দ এখন ধীমে তালে হয়ে এসেছে। হারাধন মুখের মুড়িটা শেষ করে নিয়ে বললেন, না, জগন্ময় যেভাবে রামমোহনকে নিশি টেনে নিয়ে যাওয়া কিছুটা বুঝতে পেরেছিল, আমি কিন্তু নিজে দেখেছিলাম আমার বউটাকে সে নিশি টেনে নিয়ে যাওয়াটা। কথাটা বলতে গিয়ে বৃদ্ধ মানুষটার গলাটা সামান্য মুহূর্তের জন্য বুঝে এসেছিল। অজয় আর বিশু এই প্রথমবার একটা হালকা অস্বস্তি বোধ করল। তাহলে ঘটনাগুলো কি একেবারে মিথ্যে নয়? বুড়ো হারাধন কেমন যেন উদাস হয়ে বন্ধ জানলাটার দিকে তাকিয়ে রইল। গল্পটার মধ্যে কেমন একটা বিষাদের গন্ধ পেতে লাগলো অজয়। ও যে হারাধন বাবুকে সে এই গ্রামে আসার পর থেকে সবসময় একা দেখেছে। তার বাড়িতে সে নিজে একাই থাকে, একাই রান্না করে আর একাই খায়। তার গোটা জীবনটা কেমন একা একা, অথচ তার মুখেই তার স্ত্রীর কথা শুনে অজয় আর বিশুর মনে হতে লাগলো এ তো তাহলে গল্প নয়। আর যদি গল্প নাই হয় তাহলে কি? হারাধন কিন্তু বেশ খানিকটা সময় নিল। হাতের মুড়ি মুখে ফেলে চিবিয়ে তারপর পাশে রাখা কুজো থেকে এক গ্লাস জল ঢেলে ঢকঢক করে খেল। ঘরের মধ্যে কেমন একটা অন্যরকম পরিবেশ সৃষ্টি হয়েছে তখন। প্রতিদিন সন্ধে ওদের কাজ শেষ হয়ে যায় বলে অজয় আর বিশু গ্রাম প্রধানের বাড়িতে এসে আড্ডা মারে। কিন্তু আজ পুরোহিত মশাই আসার পর থেকে আড্ডার মোড়টা কেমন যেন বদলে গেছে। যত রাত বাড়ছে আরও বদলে যাচ্ছে। সেই প্রথম থেকেই যেই অজানা ভয়টা গ্রামের এই মানুষগুলোর ওপর জাঁকিয়ে বসেছিল, আস্তে আস্তে উপচে পড়া জলের মতো খুব ধীরে ধীরে চুইয়ে চুইয়ে চড়িয়ে পড়ছে অজয় আর বিশুর মনের ভেতরেও।
এর ফাঁকে জেগে একটা আতঙ্ক গ্রাম প্রধান জগন্ময় বাবু, বুড়ো হারাধন কিংবা পুরোহিতের চোখেও দেখা যাচ্ছিল। অজয় আর বিশু ব্যাপারটা শুনতে শুরু করেছিল নিছক কৌতূহলের বশে। ওরা তখনও বুঝে উঠতে পারছিল না আসলে ব্যাপারটার গুরুত্ব ঠিক কতখানি। তারা ভুলেই গেছে বোধহয় আজ তারা যেইখানে বসে আছে এই ইতিহাস সেই গ্রামেরই, এই লাভপুরের অন্ধকার ইতিহাস। এই সময় হারাধন বলতে শুরু করলো। তখন আমার বয়স কম। আমার মা বাবা অনেক ছোটবেলাতেই মারা গেছিল। আমি মানুষ হয়েছিলাম এক দুঃসম্পর্কের কাকার কাছে। সে কাকা আমার সাথে আমার বাড়িতেই থাকতো। কাকা খুব তাড়াতাড়ি আমায় বিয়ে দিয়ে দিয়েছিল, বলেছিল বিয়ে দিলেই নাকি আমার সংসারে মন বসবে। আসলে আমি ছিলাম একটু উড়নচণ্ডী প্রকৃতির। এক কাজ বেশি দিন করতে ভালো লাগে না। এখানে ওখানে ঘুরে বেড়াতাম, মাঝে মাঝে বাড়িও ফিরতাম না। এইসবের মাঝে কাকা একদিন প্রায় জোর করেই আমার বিয়ের ব্যবস্থা করে দিয়ে বিয়ে দিয়ে দিল। তো বউ নেহাত খারাপ ছিল না, দেখতে ভালো, আর রূপে বল সব দিকে দিয়েই ভালো ছিল বেশ। আমার মতো একটা উড়নচণ্ডীর কপালে এমন বউ জোটাও ভাগ্যের ব্যাপার। কাকা কিন্তু ঠিকই বলেছিল, বউ আসার সাথে সাথেই আমি যেন ধীরে ধীরে বদলে যেতে শুরু করলাম। মাঠের কাজে কাকাকে সাহায্য করি, বাড়ি ফিরে বউয়ের সাথে গল্প গুজব করি। এমনভাবেই সুন্দরভাবে দিন সময় কাটছিল। এর মাঝে হঠাৎ একদিন কাকা সাপের কামড়ে মারা গেল। প্রথমটা বেশ দুঃখ পেলেও পরে ধীরে ধীরে সামলে নিলাম। আমাদের ছোট সংসার চলতে শুরু করলো। ব্যাপারটা পুরোপুরিভাবে সুন্দর হয়ে উঠলো যখন জানতে পারলাম আমি বাবা হতে চলেছি। কথাটা বলতে বলতে হারাধনের মুখে কেমন একটা খুশির রেশ সামান্য সময়ের জন্য দেখা দিয়ে মিলিয়ে গেল। যে হারাধনকে সবাই সব সময় একা দেখেছে, বিশেষ করে অজয় আর বিশু, এখন তার মুখে স্ত্রী সন্তানের কথা তাদের বেশ ভাবিয়ে তুলেছে। সেবার ছিল শ্রাবণ মাস। শ্রাবণ মাসের মাঝামাঝি বেশ ঝড় বৃষ্টি শুরু হলো গ্রামে। মাঠের কাজ বন্ধ। আমি বাড়িতে বউয়ের সাথেই বন্ধ রইলাম প্রায় দুদিন বাদে ঝড় বৃষ্টি কমে যাওয়াতে মাঠে যেতে হলো। সেরকম অবস্থায় আর চাষবাস করা যায় না। জল না নামা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। মনটা বিশেষ ভালো ছিল না, তাই দেরি না করে গ্রামের কয়েকজনের সাথে চাষবাস নিয়ে কথাবার্তা বলে বাড়ি ফিরে গেলাম। তারপর সন্ধে হতেই রাতের খাওয়া দাওয়া সেরে ঘুমোতে যাবার তোড়জোড় করছি, এমন সময় হঠাৎ দেখি আমার বউ খোলা দরজা দিয়ে বাইরের দিকে যাচ্ছে। প্রথমে আমার তেমন কিছু মনে হয়নি। আসলে আমাদের তখনও প্রকৃতির কাজ সারার জন্য বাইরে পেছনটার দিকে একটা ঘেরা মতো জায়গায় যেতে হতো। আমি ভাবলাম বউ হয়তো যে কোনো কিছুর জন্য সেখানে যাচ্ছে। আমি ঘরে বসে এক ছিলিম তামাক সাজিয়ে খাচ্ছি, কিন্তু অনেকক্ষণ হবার পরেও যখন বউ ফিরে এলো না, তখন আমার কেমন যেন সন্দেহ হলো। আমি ঘর ছেড়ে দাওয়ায় নেমে এলাম। দুবার ও বউ বলে হাঁটতে হাঁটতে আমার বাড়ির উঠোনে গিয়ে নামলাম। আর তখনই দেখতে পেলাম বাড়ির পেছনের দিকে ফাঁকা মাঠের আল ধরে একটা কালো মূর্তি যেন হেঁটে যাচ্ছে। আমার বাড়িটা গ্রামের যেদিকে, তার পাশাপাশি অন্য বাড়ি একটু দূরে। তাছাড়া চাঁদের আলোয় স্পষ্ট না হলেও বেশ ভালোভাবেই সেই মূর্তিকে দেখা যাচ্ছে। আমি কয়েকবার ভালো করে দেখেই বুঝতে পারলাম সে আর অন্য কেউ নয়, আমার বউ। কিন্তু তার আগে আগে ওটা কি এগিয়ে যাচ্ছে, আর তার পিছু পিছু যে যাচ্ছেই বা কেন সে? অনেকদিন আগে বাবা মায়ের মুখে সেই নিশির ডাকের কথা শুনেছিলাম, কিন্তু এই প্রথম অনেকদিন আগে তাদের বলা কথাগুলো হঠাৎ মনে পড়ে গেল। আমি প্রাণপণে চিৎকার করে দৌড়তে দৌড়তে সেই জমির আলের ওপর উঠলাম আর বউয়ের নাম ধরে পেছন থেকে ডাকতে লাগলাম, কিন্তু সে যেন কিছুই শুনতে পায় না। তার সামনে একটা কালো লম্বা অবয়ব
ধীরে ধীরে আল ধরে এগিয়ে যাচ্ছে, আর বউ যেন মন্ত্রমুগ্ধের মতো তার পিছু পিছু এগিয়ে চলেছে। জমির আল ধরে ছোটা খুব একটা সহজ কাজ নয়, তবু আমি প্রাণপণে সে চেষ্টা করতে লাগলাম। খালি পা, ওখানে এখানে কাঠ, ধানের শীষ, পাথরের টুকরো, জংলা গাছের কাটা, এসব লেগে কেটে যেতে লাগলো, রক্ত পড়তে লাগলো। কিন্তু সেসব দিকে তখন আর আমার কোনো হুঁশ নেই। আমি প্রাণপণে দৌড়ে বউয়ের কাছ পর্যন্ত যাওয়ার চেষ্টা করতে লাগলাম। একবার তাকে ধরতে পারলে। হারাধন চুপ করতেই সবাই উৎসুক মুখে তার দিকে তাকিয়ে রইল। এই গল্পটা বোধহয় একমাত্র নিশিকান্ত বাবু ছাড়া আর কেউই জানেন না। অজয় গল্প শুনতে শুনতে এতটাই মশগুল হয়ে গেছিল যে সে এবার আর কোনো প্রশ্ন করল না। সে চুপ করে অপেক্ষা করতে লাগলো বাকিটা শোনার জন্য। যে জমির আলে দিনের বেলা কত হেঁটে গেছি, সে জমির আল আজ এই রাত্রে যেন বহু দূর বলে মনে হতে লাগলো। যতই ছুটে যাই না কেন, বউয়ের কাজ পর্যন্ত আর পৌঁছতে পারি না। যেন কোনো এক মন্ত্র বলে আমাদের মাঝের দূরত্বটা একই থেকে যাচ্ছে, অথচ আমি ছুটছি আর তারা হেঁটে চলেছে। একটা ঠান্ডা বাতাস বারবার সামনের দিক থেকে পেছনে ছুটে এসে যেন আমাকে ধাক্কা দিতে লাগলো। বাতাসে একটা মিষ্টি মিহি গন্ধ ছড়িয়ে গেছিল। এক সময় যখন হুঁশ ফিরে এলো, দেখে আমি জমির আলের এক পাশের মাটিতে পড়ে আছি। প্রথমে জ্ঞান ফেরার পর বুঝতেই পারলাম না আমি এখানে এলামটা কিভাবে। তারপর যখন সবটা মনে পড়লো, তখন তাড়াতাড়ি জমির আলের ওপর উঠে দাঁড়িয়ে এদিক ওদিক খুঁজতে লাগলাম। কিন্তু না, কোথাও কেউ নেই। ফাঁকা ধুধু করছে। খোলা জমির মধ্যে একমাত্র এক কাকতাড়ুয়া চাঁদের আলোয় দেখা যাচ্ছে। দুহাত ছড়িয়ে দাঁড়িয়ে আছে। চাঁদের আলো তার মাথার ওপর দিয়ে এমনভাবে এসে পড়ছে যেন দেখে মনে হচ্ছে চাঁদটা কাকতাড়ুয়ার মাথার পেছনে ঠিক আর একটা মাথার মতো এসে দাঁড়িয়েছে এই মাত্র। আমি আল ধরে ছুটে সেদিকে গেলাম, যেদিকে আমার বউকে আমি যেতে দেখেছি। কিন্তু কোথাও কাউকে দেখতে পেলাম না। স্পষ্ট মনে আছে বাকি গোটা রাতটা আমি জমির আল ধরে এদিক ওদিক ছুটে গিয়ে আমার বউকে খোঁজার চেষ্টা করেছি, কিন্তু হায়, সবই বৃথা। হারাধনের মুখ থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস বাইরে বেরিয়ে এলো। হারাধনকে এর আগে স্পষ্ট মুখের ওপর কথা বলা এবং একটু খিটখিটে ধরনের বলে অজয়ের মনে হয়েছিল, কিন্তু এই প্রথম তার মধ্যেও যে একটা চাপা কষ্ট আছে, একটা হারিয়ে ফেলার বেদনা রয়েছে, তা অজয় বুঝতে পারল। হারাধন গল্প শেষ করে চুপ করে বসে রইল, যেন প্রাণপণে তার বউকে খোঁজার চেষ্টা সে পারলে আজও চালিয়ে যায়। আর সেই অসফলতার দণ্ড আজ এত বছর পরেও সে মাথা পেতে নিয়েছে। মানে বলছিলাম কি, মৃতদেহটাও কি খুঁজে পেয়েছিলেন তারপরে? অজয় লক্ষ্য করল বিশু এই সামান্য কয়েকটা কথা বলতে গিয়ে বেশ খানিকটা সময় নিয়ে নিল। হারাধন বিশুর দিকে তাকালো, তারপর বলল, পরদিন সকালে যখন গ্রামের লোক নিয়ে গোটা মাঠটা খুঁজে ফেলি, তখনও প্রথমে কিছু পাওয়া যায়নি। মৃতদেহ পেয়েছিলাম তার পরের দিন সকালে। সে আগের মতোই দুটো চোখ বিস্ফারিত, মুখের কষ বেয়ে রক্ত বেরিয়ে এসেছে। তার শরীরে প্রাণের চিহ্ন পর্যন্ত নেই, একেবারে শুকনো কাঠের মতো শক্ত হয়ে গিয়েছে। অনেকেই বলছিল তারপরে আবার একটা বিয়ে করতে, কিন্তু আমি আর তা পারিনি। ওই অল্প সময়ের মধ্যে একটা মানুষের সাথে কি জানি একটা বাঁধন তৈরি হয়ে গেছিল, যা ছিন্ন করে আবার নিজেকে অন্য কোথাও জড়াতে পারিনি। সে যেমন ছিল তেমনই মনের মধ্যে রয়ে গেছে। মৃত্যুর কি আর সে ক্ষমতা আছে গো, যে একটা মানুষকে পুরো কেড়ে নেবে আমাদের কাছ থেকে? এই ঘন্টা ক্ষমতা আছে মৃত্যুর। বলে হারাধন নিজের বুড়ো আঙুল দেখালো, যেন জোর করে একবার সে হেসে উঠে পরিস্থিতিটা স্বাভাবিক করতে চাইল। অজয় অবাক হয়ে তার দিকে তাকিয়ে দেখতে লাগলো। এই একটা মানুষ এত বছর ধরে এত কিছু নিজের মধ্যে লুকিয়ে রেখে চুপ করে বসে আছে। মানুষের মন বড় অদ্ভুত।
বাইরের বৃষ্টিটা আবার বেড়ে এসেছে। টিনের চালে পড়া ঝমঝম শব্দটা যেন তখন অভ্যাস হয়ে গেছিল। তবে একটু আগেই যে দুটো গল্প ওই গ্রাম নিয়ে ওরা শুনল, তাতে বেশ একটা চিন্তা ওদের মাথায় দানা বাঁধতে শুরু করেছে। ব্যাপারগুলো যদি সত্যি হয়, তাহলে পুরোহিত মশাইয়ে বলা তাকে আবার দেখা গেছে, মানে কি সেই নিশির কথাই বলতে চেয়েছেন তিনি? অজয় আর থাকতে না পেরে পুরোহিত মশাইকে প্রশ্ন করল, আপনি যে হন্তদন্ত হয়ে ঘরে ঢোকার সাথে সাথেই আবার দেখা গেছে বললেন, আপনি কার কথা বললেন? সেই নিশির কথা কি? পুরোহিত মশাই উত্তর না দিয়ে মাথা নাড়িয়ে সম্মতি জানালেন। অজয় আর বিশু দুজনে মুখ চাওয়াচাওয়ি করল। আপনি কোথায় দেখলেন? ওই যে বললাম না যে ওই রামু গোয়ালার ছেলেটাকে আর পাওয়া যাচ্ছে না। আপনি আপনি ঠিক দেখবেন, কাল কিংবা পরশু ওর মৃতদেহ পাওয়া যাবে, আর ছেলেটাকে আর জ্যান্ত খুঁজে পাওয়া যাবে না। আহা, অন্য কিছুও তো হতে পারে। শোনা যায় গ্রামের দিকে কত হিংস্র জন্তু মানুষকে নিয়ে যায়, এটাও তো হতে পারে। হিংস্র জন্তু যদি হয় তাহলে এত বছর পর পর কেন? আর আর তারা তো মানুষের মৃতদেহ খেয়ে ফেলতো। এখানে কিন্তু কারোর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায় না, শুধু শুধু বিস্ফারিত চোখ আর মুখের কসবে রক্তের দাগ দেখা যায়। তাহলে এর কি ব্যাখ্যা আছে আপনাদের কাছে? এর ব্যাখ্যা ওই একটাই, যা এত বছর ধরে হয়ে আসছে তাই। প্রায় প্রায় 20-25 বছর পর পর গ্রামের ওপরে এক নিশির অভিশাপ নেমে আসে। সে সময় যারা বাড়ির বাইরে রাতের বেলায় থাকে তারা আর ঘরে ফেরে না। বিশেষ বিশেষ সময় তো ঘরের ভেতরের লোককেও নিশি ডেকে নিয়ে যায়। এই এক অভিশাপ আমাদের গ্রামের ওপর। অজয়কে এই ব্যাপারটা নিয়ে বেশ উত্তেজিত মনে হলো। সে আগের মতোই বলল, মানে আপনারা বলতে চাইছেন এই গ্রামের ওপর কোনো নিশির প্রকোপ ঠিক 20-25 বছর পরে নেমে আসে, সেই গ্রামের মানুষদের মন্ত্রমুগ্ধের মতন করে নিয়ে যায় আর তারপর তাদের খুন করে? ব্যাপারটা তো তাই দাঁড়াচ্ছে, তাই না? আমি জানি আপনারা শহরের লোক এসব মানবেন না, কিন্তু কিন্তু যেটা সত্যি সেটা তো সত্যি। ওরা যা বলল তা সত্যি কথাই বলল। তবে আমি নিজেও এমন একটা ঘটনার সাক্ষী, যা যা আপনাদের বললে আপনারা বিশ্বাস করবেন না। এত কিছু শোনার পর অজয়ের মুখে আর হাসি ফুটল না। ও বলল, আপনি বলুন না। গ্রাম প্রধান নিশিকান্ত বাবু আবার কথা বললেন, অজয় বাবু, আমি জানি আপনারা এসব বিশ্বাস করছেন না, কিন্তু আসলেই এমন একটা ব্যাপার ঘটে। আজ তো শুনলেন রামু গোয়ালার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, দেখবেন ঠিক কাল কিংবা পরশু তাকে পাওয়া যাবে। আমি সত্যিই এই ঘটনা বিশ্বাস করে উঠতে পারছি না। পুরোহিত মশাই কিছু বলার জন্য নিজেকে গুছিয়ে নিলেন। সবাই তার অপেক্ষা করতে লাগলো। এর মাঝেই নিশিকান্ত বাবু ভেতরের ঘরে গিয়ে আরেক দফা চায়ের ফরমাইশ করে এলেন। পুরোহিত মশাই বলতে শুরু করলেন, খুব বেশি দিন নয়, বছর 20-22 হবে হয়তো। সেবার ওই রামমোহনের মৃত্যু হলো প্রথমে। তখন আমি গ্রামের ওই মন্দিরের পুরোহিত হয়ে সবে ঢুকেছি। গ্রামে তখন রাস্তা তৈরির কোনো কাজকর্ম চলছিল হয়তো। সেই কাজেই বাইরে থেকে একজন ইঞ্জিনিয়ার বাবু এ গ্রামে এসেছিলেন। থাকতেন মন্দিরের কাছে একটা খোলা মাঠের মধ্যে তাঁবু টাঙিয়ে। গ্রামের বিভিন্ন লোক সে সময় ওই রাস্তার কাজে নিজেদের নাম লিখিয়ে বেশ কয়েক পয়সা রোজগার করতে পেরেছিল। সেই লোকটি বেশ ভালোই ছিল, আমার সাথে মাঝে মাঝেই বসে গল্প করত মন্দিরের চাতালে। সেবার রামমোহন বাবুর মৃত্যুর সাথে সাথেই গোটা গ্রামের মানুষ বুঝতে পারল যে এই গ্রামে আবার সেই নিশির অভিশাপ নেমে এসেছে। গোটা 4 দিনে মারা গেল প্রায় 3 জন। ইঞ্জিনিয়ার বাবু কিন্তু এ ঘটনায় বেশ ভয় পেয়ে গেলেন। প্রতিটি মৃতদেহ তিনি নিজের চোখে দেখেছিলেন, তাই গ্রামে যে কিছু একটা ভয়ঙ্কর চলছে সেটা তিনি বুঝতে পেরেছিলেন, এবং এই কারণেই হঠাৎ একদিন সব কাজকর্ম ফেলে তিনি ফিরে যেতে চাইলেন। একটা কথা হয়তো আপনারা এখনো বুঝতে পারেননি, সেটা হলো যে এই নিশির অভিশাপ গ্রামে যতদিন পর্যন্ত থাকে ততদিন পর্যন্ত গ্রাম ছেড়ে বাইরে কেউ বেরোতে পারে না, তা সে দিনই হোক কিংবা রাতে। একবার সেই অভিশাপ মুছে যাওয়ার সংকেত পেলে তবেই গ্রাম ছেড়ে কেউ বাইরে বেরোতে পারবে।
আর সত্যি বলতে কি, এ সময় গ্রামের বাইরে থেকে কেউ ভেতরেও ঢুকতে পারে না। মানে আপনি বলতে চাইছেন আমরা যদি এখন গ্রামের বাইরে যেতে চাই তাহলে যেতে পারবো না? দেখুন, আপনাদের সাথে তর্ক করার কোনো ইচ্ছে আমার নেই। আমি শুধু সেটাই বলছি যেটা সত্যি। বিশুর সম্পূর্ণ মনোযোগ এখন পুরোহিতের দিকে। সে অজয়কে থামতে ইশারা করে ওনাকে বললেন, আচ্ছা, আপনি বাকিটা বলুন না, তারপর সবটা শুনেই নয় ভাবা যাবে। সন্ধ্যার শুরুতে ঘরের মানুষগুলো দুভাগে ভাগ হয়ে গেছিল। একদল এই গ্রামের ওপর নেমে আসা নিশির অভিশাপে পুরোপুরি বিশ্বাসী এবং প্রত্যক্ষদর্শী, অন্য এক দলে দুজন অবিশ্বাসী। আর হবেই না কেন, তারা আজকের দিনে শহুরে ছেলে এবং যুক্তিবাদীও বটে। তবে প্রথম দিকটায় এই ঘটনাগুলোকে নিহত গাল গল্প বলে মনে মনে উড়িয়ে দেবার চেষ্টা করলেও এখন তাদের সব কিছু গুলিয়ে যাচ্ছে। এই অন্ধকার রাতে মিটমিটে হ্যারিকেনের আলোয় বসে টিনের চালে ঝমঝম করে নেমে আসা বৃষ্টিতে গোটা ব্যাপারটাকে নেহাত হেসে উড়িয়ে দিতে তারা পারছে না। তাই বারবার যুক্তিতর্ক সামনে এনে ব্যাপারটার একটা মীমাংসা করতে চাইছে নিজের মনে। এর মাঝেই পুরোহিত মশাই আবার বলতে শুরু করলেন, সেই ইঞ্জিনিয়ার বাবু কিন্তু গ্রাম ছেড়ে সেদিন দিনের বেলাতেই চলে যেতে চাইলেন। আমি তাকে অনেকবার বললাম যে এ সময় গ্রাম ছেড়ে যাওয়া যায় না, তাতে বিপদ আরো বাড়বে, কিন্তু সে আমার কোনো কথাই শুনল না। তাঁবু গুটিয়ে কাজ বন্ধ করে সেদিনই গ্রাম ছেড়ে যাওয়ার জন্য সে জোরাজুরি করতে লাগলো। এক সময় তার জেদের কাছে হার মেনে অনিচ্ছা সত্ত্বেও গ্রামের লোকেরা তাকে যেতে দিল। আমি মন্দিরের চাতালে বসে মনে মনে প্রমাদ গুনলাম, আবার একটা মানুষ গ্রাম ছেড়ে পালাতে গিয়ে মরবে। আরেকটা মানুষ? তার মানে এর আগেও কি কেউ গ্রাম ছেড়ে পালাতে গিয়ে মারা গেছিল? অনেক বছর আগে একজন পালাতে গিয়ে মারা গিয়েছিল বলে শুনেছিলাম, তবে সেবারে প্রথম নিজের চোখে দেখা। সারাটা দিন আমি অস্থির হয়ে রইলাম। ইঞ্জিনিয়ার বাবুর সাথে গ্রামের দু একজন লোক যেতেও চেয়েছিল, কিন্তু তিনি তাদের কাউকেই নিয়ে যেতে চাননি। গোটা একটা দিন পার হয়ে যাবার পরেও যখন ইঞ্জিনিয়ার বাবুর কোনো খোঁজ পাওয়া গেল না, তখন আমি প্রথমে ভাবলাম যে ইঞ্জিনিয়ার বাবু হয়তো গ্রাম ছেড়ে চলে যেতে পেরেছেন, কিন্তু তা যে সত্যি নয় তার প্রমাণ পাওয়া গেল ঠিক তার পরের দিন বিকেলে। গ্রামে ঢোকার সময় একটা বেশ বড় জংলা জায়গা আছে, তা তো আপনারা নিশ্চয়ই দেখেছেন। সেই জঙ্গলের মধ্যেই ইঞ্জিনিয়ার বাবুর মৃতদেহ পাওয়া গেল। জঙ্গলের কাছাকাছি যাদের বাড়ি তাদের মধ্যে কয়েকজন নাকি ওই ইঞ্জিনিয়ার বাবুকে আগের দিন বেলার দিকে জঙ্গলের মধ্যে ঢুকতে দেখেছিলেন। গ্রাম ছেড়ে যাওয়ার সময় তার সাথে ছিল সুটকেস আর ব্যাগপত্র, কিন্তু ইঞ্জিনিয়ার বাবুর মৃতদেহ পাওয়া গেল সেই জঙ্গলের মধ্যে, আর তার ব্যাগপত্র পাওয়া গেল গ্রামের একদম উপকণ্ঠে। তারও সেই নিশির কবলে পড়া আগের মানুষগুলোর মতো একই অবস্থা হয়েছে। আগের প্রতিটা মৃতদেহের মতোই এনার দু চোখও বিস্ফারিত, আর মুখের কষ বেয়ে নেমে এসেছে রক্তের দাগ। পুরোহিত মশাই থামতেই অজয় বেশ উত্তেজিত স্বরে বলে উঠল, আপনাদের সব কথাই যদি মেনে নিই তাহলে তো আমাদের এখন গ্রাম থেকে বেরোনো একেবারেই সম্ভব নয়, তাই তো? কিন্তু আমাদের যে কালই ডিস্ট্রিক্ট অফিসে ফিরে যেতে হবে। এই কথায় ঘরে উপস্থিত সকলেই যেন চমকে উঠলেন। এমনকি বিশু ও অজয়ের দিকে একবার তাকিয়ে দেখল। এবার কথা বললেন গ্রাম প্রধান। দেখুন অজয় বাবু, খামোখা ঝোঁকের বসে কোনো কাজ করতে যাওয়াটা কিন্তু ঠিক নয়। আমরা এতদিন ধরেই গ্রামে রয়েছি, নেহাত একটা মিথ্যে গুজব নিয়ে মাতামাতি করে ভ্রান্ত ধারণা নিয়ে তো আমরা আমাদেরও জীবনযাপন বন্ধ করে বসে থাকবো না। ভালো কথা বলছি, কয়েকদিন পরে যান। এখন গ্রাম থেকে বেরোনোর চেষ্টা করাটা সুবিধের নয়। নিশিকান্ত বাবুর কথায় অজয় যেন কিছুটা সামলে নিল নিজেকে। তারপর বলল, আচ্ছা নিশিকান্ত বাবু, আপনি কোনোদিন সেই অশরীরীকে দেখেননি? নিশিকান্ত বাবু অজয়ের মুখের দিকে তাকিয়ে যেন সামান্য হাসলেন। বাইরের বৃষ্টিটা ধীরে ধীরে আবার ধরে আসতে শুরু করেছে। এ সময় হঠাৎ করেই হ্যারিকেনটা নিভে গেল। জগন্ময়বাবু একটু এদিক ওদিক করে হ্যারিকেনটা নিয়ে নিজের ঘরের দিকে চলে গেলেন। হ্যারিকেনের অন্ধকারের ঘরটা যাও বা একটু আলো হচ্ছিল, সেটুকুও গেল। এবার গোটা ঘরটাতেই অন্ধকার নেমে এল।
আর সেই অন্ধকার ফুঁড়ে যেন বেরিয়ে এলো নিশিকান্ত বাবুর গলা। আমি সেই নিশিকে নিজের চোখে দেখেছি অজয় বাবু, তাই অবিশ্বাস করার মতন সাহস অন্তত আমার নেই। এতক্ষণ ধরে যে ঘটনাগুলো ওরা শুনল তার সবই নেহাত ছোটখাটো, কিন্তু গ্রাম প্রধানের গলার ভারী স্বরে এরকম একটা কথা শুনে ওরা বেশ অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। নিশিকান্তবাবু লোকটা যেমন কম কথার মানুষ, তেমন খেলো কথা তিনি বলেন না, তা অজয় আর বিশু এই গ্রামে বিভিন্ন কাজে তার সাহায্য নিতে নিতে বুঝতে পেরেছে। তখন আমি এই গ্রামের প্রধান হইনি। বাবার ছিল ব্যবসা। ব্যবসার কাজে বাবাকে এখানে ওখানে মাঝে মাঝে যেতে হতো। বাবার সাথে আমিও সে সময় গ্রামের বাইরে থাকতাম। একবার স্থির হলো বীরভূমের দিকটায় একটা ব্যবসার ব্যাপারে যেতে হবে। গরুর গাড়ি সাজিয়ে বেশ রাতের দিকে রওনা হলে গন্তব্যে পৌঁছানো যাবে কাল সকালের মধ্যেই। তারপর কাজকর্ম ছেড়ে বাড়ি ফিরে আসা যাবে একদিনের মধ্যেই। বাবা ছিলেন ভূত ভগবান এসবের অবিশ্বাসী মানুষ। সেকালের মানুষ, তার উপর গাঁয়ের লোক। শুনে অবাক লাগছে তো। ওই ভয়ঙ্কর উপদ্রবের অদ্ভুত ব্যাপারটা বাবা কখনোই মানতে চায় না। তাই সেদিন বাড়ির লোকের সমস্ত নিষেধ অগ্রাহ্য করে বাবা বেরিয়ে পড়লেন গরুর গাড়ি নিয়ে। বাবা আমায় এখানে ওখানে মাঝে মাঝেই নিয়ে যেতেন। সেদিনও আমি তার সাথেই গরুর গাড়িতে চড়ে বসলাম। বাড়ির লোকের তাতে ঘোর আপত্তি, কিন্তু বাবা ছিলেন এক কথার মানুষ। নিজের ছেলেকে তিনি এইভাবে কুসংস্কারাচ্ছন্ন হতে দিতে পারতেন না। বাড়ির লোকের হাজার হাজার আপত্তি থোপে টিকল না। গ্রাম থেকে বাইরে বেরিয়ে গন্তব্যে পৌঁছতে প্রায় ভোর হয়ে আসবে। গ্রামের সীমানা পর্যন্ত এসেছি, এতটা আমার মনে আছে। তারপর আরো কিছুক্ষণ চলার পর হঠাৎ করে বাবা গাড়োয়ানকে বলে উঠলেন, হ্যাঁ রে হরেন, কি রাস্তা ভুল করেছিস নাকি রে? একই জায়গায় বারবার চালাচ্ছিস মনে হচ্ছে। বাবার কথায় গাড়োয়ান কি উত্তর দিল তা আমার মনে নেই, তবে আমি গাড়ির বাইরে মুখ বাড়িয়ে দেখি, আরে তাই তো, গ্রামের সীমানায় যে জঙ্গলটা রয়েছে তার চারপাশেই আমরা ঘুরে বেড়াচ্ছি। এতক্ষণে তো গ্রাম ছেড়ে বহু দূর চলে আসার কথা। গাড়োয়ান যেন কেমন আধ ঘুমে আচ্ছন্ন হয়ে বসে গরুর গাড়ি চালাচ্ছিল। ধমক খেয়ে আচমকা ঘুম ভেঙে সে যেন বাবার কথা শুনতে পেল। হ্যাঁ, বাবা ইতিমধ্যে রীতিমতো উত্তেজিত হয়ে তাকে ধমক দিতে শুরু করেছে, কিন্তু সে ধমক চমকেও কোনো কাজ হলো না। আর কেমন করে জানি আমাদের গরুর গাড়িটা গ্রামের সীমানার মধ্যেই একই পথে বারবার ঘুরতে লাগলো। এক সময় বাবা নিজে গাড়ি থামিয়ে গাড়ির বাইরে এসে দাঁড়ালেন। আমি গাড়ির খোলের ভেতর থেকেই গাড়ির বাইরে উঁকি মেরে দেখতে লাগলাম। বেশ খানিকটা দূরে সেই ঘন গাছপালার আবছায়ার দিক থেকে একটা কালো অবয়বের মতো কিছু যেন আমাদের দিকে এগিয়ে আসছে। আমি মোহাচ্ছন্নের মতো সেদিকে তাকিয়ে রয়েছি। সেই কালো অবয়বের মাঝে দুটো লাল উজ্জ্বল চোখ আমার চোখের দিকে যেন একভাবে তাকিয়ে আছে। আমি ওই দুটো লাল চোখ ছাড়া যেন আর কিছু দেখতে পাচ্ছি না। বাবার অলক্ষ্যে এভাবে কখন যে আমি গাড়ি ছেড়ে নেমে মাটিতে পা রেখে সেই কালো ছায়াটার দিকে এক পা করে এগোতে আরম্ভ করেছি তা কিন্তু আমার মনে নেই। আচমকা একটা জোর ধাক্কায় আমি মাটিতে পড়ে গেছিলাম, এটুকু মনে আছে শুধু। তারপর ঘুম ভেঙেছিল আমাদের নিজেদের বাড়িতে। সেদিন রাত্রে যে আসলে কি হয়েছিল তা বাবা কোনোদিন কাউকে বলতে চাননি। এমনকি গরুর গাড়ির সেই গাড়োয়ান সেদিন রাতের সমস্ত ঘটনা যেন বেমালুম ভুলে গিয়েছিল। শুধু আমার মনে ছিল আমি একটা কালো অবয়ব দেখেছিলাম, যার উচ্চতা বেশ বড়, আর তার দুটো লাল চোখ যেন
মাথার মধ্যে নেশার মতন ধরিয়ে দেয়। নিশিকান্তবাবু থামতেই হারাধন বলে উঠলেন, এ সময় যত ঘরে থাকা যায় ততই ভালো। বেশি সাহস দেখাতে গেলে বিঘরে নিজের প্রাণটা খোয়াতে হবে। জগন্ময় ততক্ষণ নতুন হ্যারিকেন নিয়ে এসেছেন। তিনি বলে উঠলেন, এইসব ঘটনার কি কোনো ব্যাখ্যা আছে আপনাদের কাছে? অজয়বাবু, বিশুবাবু, কি নেই তো? নিশি ডাকের কথা ছোটবেলায় আমিও শুনেছি, তবে সেসব গল্প কথা মাত্র। এভাবে কেউ নিশি ডাকে মারা গেছে তা কিন্তু কখনো শুনিনি। আবার ফিরে এসেছে সে। আরে দেখুন না, কালকেই ওই রামুগোয়ালার ছেলের মৃতদেহ পাওয়া যাবে আবার জঙ্গলের মাঝে। তাড়াতাড়ি বাড়ি ফেরা দরকার। তবে তোমাদের সবার বাড়ি কাছেই, আমাকেই যেতে হবে সেই জমের দুয়ারে। আরও কিছুক্ষণ সবাই বসে রইল বৃষ্টি কমার অপেক্ষায়। আজকের কথাগুলো ঠিক এমনভাবে ওদের সবার মনে একটা ভয়ের প্রভাব যে ফেলবে তা কেউ ভাবতেও পারেনি। বিশেষ করে অজয়ের মনে একটা বিশ্বাস অবিশ্বাসের দোলা খেলতে লাগলো। গ্রামপ্রধান নিশিকান্তবাবু কিন্তু অনুরোধ করলেন তার বাড়িতেই সবাইকে আজকের রাতটা থেকে যেতে। একটা রাত কোনোভাবে ঠিকঠাক কেটে যাবে, কিন্তু দেখা গেল কেউই নিজের ঘর বাড়ি বউ ছেলেপুলে ফেলে থাকতে রাজি হচ্ছে না। পথে হাঁটতে হাঁটতে হারাধন বললেন, এই কদিন আর রাত্রে বাড়ির থেকে বাইরে বেরিও না তোমরা, কেমন? আবার সেই সংকেতটা পেলে তারপর না হয় আবার আড্ডা জমানো যাবে। দিনের আলো থাকতে থাকতে এই সব কাজ সেরে নিতে হবে। গ্রামে এই অভিশাপ কবে যে মিটবে ভালো লাগে না আর। এখন আর এইসব আলোচনা করার দরকার নেই। যে যার বাড়ি ফিরে যান, কাল সকালে দেখা যাবে। আর রামু গোয়ালার ছেলেটার খোঁজও একবার নিতে হবে কাল। হাঁটতে হাঁটতে প্রথমে পড়ল জগন্ময় বাবুর বাড়ি, তারপর নিজের বাড়ি চলে গেলেন পুরোহিত মশাই। পথে হারাধন, অজয় আর বিশু। অজয় হাঁটতে হাঁটতেই হারাধনের উদ্দেশ্যে বলল, গোটা ব্যাপারটা শুনে মনে হলো এই নিশি ঠিক তখনই আক্রমণ করে যখন কেউ একা থাকে। আমি আর বিশু যদি গ্রাম ছেড়ে যাবার চেষ্টা করি তাহলেও কি সে আমাদের উপর আক্রমণ করবে? তা তো ঠিক বলতে পারবো না, তবে এই সময় গ্রাম ছেড়ে যাওয়ার চেষ্টা না করাই ভালো। নিশি একসাথে দুজনকে ডেকে নিয়ে গেছে এরম তো শুনিনি, কিন্তু গ্রাম থেকে বের হতে গেলে আপনাদের বিপদ ঘটতে পারে। এর মধ্যেই ওরা এসে দাঁড়ালো অজয় আর বিশুর জন্য বরাদ্দ স্কুল বাড়িটার সামনে। অজয় আর বিশু এই গ্রামে স্কুল বাড়িতে থাকার জায়গা পেয়েছিল। হারাধনের বাড়িটা এই স্কুল বাড়ি ছাড়িয়ে আরও কিছুটা দূরে। ওরা দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল এই অল্প ঝিরঝিরে বৃষ্টির মধ্যে হারাধন এগিয়ে গেল গ্রামের রাস্তাটা ধরে আধো অন্ধকারের দিকে। তুমি কি বিশ্বাস করছো এই গ্রামবাসীদের কথাবার্তা? দেখো, নিশি বলে যে একটা ভূতপ্রেত কিংবা অলৌকিক জিনিসের কথা আমি ছোটবেলা থেকে শুনে এসেছি, সেটাকে এই গ্রামবাসীরা অনেকটা বড় করে বললেন। যেখানে মানুষ মারা যাচ্ছে সেখানে কোনো না কোনো একটা কারণ তো রয়েছে। এই এখনকার যুগে দাঁড়িয়েও তুমি শহরের ছেলে হয়েও এই কথা বলবে? সব কিছুই হেসে উড়িয়ে দিও না অজয়। এটা শহর নয়, এটা একটা প্রত্যন্ত গ্রাম। আমাদের শহরে যেখানে এলইডি লাইটের আলোতে একটা ছায়া দেখা যায় না, সেখানে এই গ্রামে এখনও ইলেকট্রিসিটি এসে পৌঁছায়নি। কিন্তু তাই বলে এমন একটা অলৌকিক কথা বিশ্বাস করতে হবে? রাতের বেলা কেউ এসে মানুষকে ডেকে নিয়ে চলে যাচ্ছে আর তারপর মিলছে তার মৃতদেহ। যত সব বোগাস। যে সমস্ত কিছু ব্যাখ্যা আমাদের কাছে থাকে না তাকেই আমরা বোকাস বলে উড়িয়ে দেবার চেষ্টা করি অজয়। আর এতগুলো বছর ধরে এতগুলো মানুষের এই একটাই ভয়, আর একটা প্রমাণ তো রয়েছেই। রামুগোয়ালার ছেলেকে যদি মৃত বলে পাওয়া যায় তাহলে তো তোমাদের বিশ্বাস হবে। অজয় কোনো কথা বলতে পারল না। বাইরে বৃষ্টিটা তখন ঝিরঝির করে পড়ছে। ওরা দুজনে মিলে নিজেদের রান্নার ব্যবস্থা করতে লাগলো। এদিকে সবাইকে তার বাড়িতে ছেড়ে দিয়ে হারাধন একা একা বাড়ির দিকে এগিয়ে যেতে লাগলো। বৃষ্টির জল তার গায়ে পড়ে পোশাকের এখানে ওখানে প্রায় ভিজিয়ে দিয়েছে। গোটা রাস্তাটায় একটাও মানুষজন নেই, ভয় হারাধনের নেই। জীবনের শেষ প্রান্তে এসে সবকিছু হারিয়ে তারপর ভয় পাওয়ার মতন ভীতু কিংবা অস্থির প্রকৃতির মানুষ হারাধন নয়। কিন্তু আজ পুরোহিত মশাইয়ের কাছে সেই নিশির ফিরে আসার কথা শুনে আর তারপরেই
গোটা সন্ধ্যাটা সেসব নিয়ে আলোচনা করার জন্য পুরনো দিনের কথা হারাধনের বেশ মনে পড়ছিল। সেই বহু বছর আগে হারিয়ে ফেলা নিজের বউটার কথা হারাধনের মনের কোণে ভেসে উঠল। নিজের বউয়ের মৃতদেহটা চোখের সামনে দেখে হারাধন একবার ভয়ে থরথর করে কেঁপে উঠেছিল। এসব ভাবতে ভাবতেই হারাধন নিজের বাড়ির উঠোনে পা রাখতে যাবে, এমন সময় দেখল তার বাড়ির উঠোনে কে যেন দাঁড়িয়ে। এত রাতে এখানে কে এসে দাঁড়িয়ে থাকবে? আকাশ মেঘলা, হালকার ঝিরঝিরে বৃষ্টি পড়ছে, চাঁদের আলো কেমন খাপছাড়াভাবে পড়ছে চারদিকে। সেই অন্ধকারে যে দাঁড়িয়ে আছে তার অবয়ব বোঝা গেলেও নারী না পুরুষ তা ভালোভাবে বোঝা গেল না। শুধু এটুকু বোঝা যাচ্ছে সেই মূর্তির অস্বাভাবিক উচ্চতা। হারাধন একবার গলা তুলে বলল, কে দাঁড়িয়ে ওখানে? কে দাঁড়িয়ে? কোনো উত্তর এলো না। শুধু উঠোনের মাঝখানে দাঁড়িয়ে থাকা অবয়বটা আস্তে আস্তে বাড়ির পেছনের দিকে যেতে লাগলো। হারাধন কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর সেই ছায়ামূর্তির পিছু নিল। একবারও তার মন এই গোটা সন্ধ্যা জুড়ে চলা সেই নিশির কথা মনে পড়ল না। যদি মনে পড়তো তাহলে হয়তো হারাধন এই ছায়ামূর্তির পিছু নেবার আগে একবার হলেও ভাবত, কে এই ছায়া? এই কথা জানার একটা প্রবল ইচ্ছে হারাধনের মন প্রাণ জুড়ে তাকে অস্থির করে তুলল। সে কিসের একটা অপার্থিব টানে মোহগ্রস্তের মতো সেই ছায়ামূর্তির পিছু পিছু যেতে যেতে অদৃশ্য হয়ে গেল বাড়ির পিছনের দিকে। একসময় আবছা চাঁদের আলো আর আধো অন্ধকারে ছায়ামূর্তি আর হারাধনের শরীরটাকে চাষের জমির আলের উপর দিয়ে উত্তরের দিকে যেতে দেখা গেল। একটা ঠান্ডা হাওয়া ভেসে আসতে লাগলো হারাধনের মাথার উপর দিয়ে। সে ছায়ামূর্তির পিছু পিছু চলেছে একেবারে নির্বিকার, একদম নিশ্চুপ। জমির আল দিয়ে হাঁটতে গিয়ে মাঝে মাঝে হোঁচট খেয়ে পড়তে লাগলো হারাধন, কিন্তু পরক্ষণেই উঠে দাঁড়িয়ে আবার সেই ছায়ামূর্তি পিছু পিছু চলতে লাগলো সে। একসময় চাষের জমি শেষ হয়ে গেল। গ্রামের প্রান্তে জঙ্গলের ধারে এসে ঝোপঝাড়ের মধ্যে ঢুকতে গিয়েই হারাধনের হঠাৎ যেন সম্বিত ফিরে এল। এতক্ষণে সে চারদিকে তাকিয়ে দেখল জমাট বাঁধা ঘন অন্ধকার জঙ্গলের মধ্যে সে দাঁড়িয়ে। তার মনে পড়ল বাড়ির সামনে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে থাকতে দেখে তারই পিছু নিয়েছিল সে। এর মাঝের পুরো সময়টাই যেন হারাধনের স্মৃতি থেকে হারিয়ে গেছে। তারপর কখন কিভাবে যে সে এই জঙ্গলের মধ্যে এসে উপস্থিত হয়েছে তার মনে পড়ল না। কিন্তু বাড়ি ফেরার জন্য পেছন ঘুরে তাকাতে যেতেই হারাধনের বুকের ভেতর যেন হিম হয়ে উঠল। তার সামনে ও কি দাঁড়িয়ে আছে? এদিকে জঙ্গলের লম্বা লম্বা কালো গাছগুলো মাথা ছাড়িয়ে উঠে চাঁদটাকে প্রায় ঢেকে ফেলেছে। বিভৎস এক একটা কালো ছায়া, ছায়া নয়, এক একটা কালো দৈত্য যেন তার চারদিকে ভিড় করে এসে তাকে ঘিরে এই জগতের থেকে আড়াল করে ফেলেছে। আর সেই মিশ কালো চাদরের মাঝখানে দুটো লাল চোখ ভাটার মতন ধিকি ধিকি জ্বলছে, আর সোজা চেয়ে আছে হারাধনের দিকেই। একটা অদ্ভুত শব্দ চারদিক থেকে হারাধনের দিকে ভেসে আসছে। হারাধন বুঝতে পারল এই সেই অশরীরী, কিন্তু আর কিছু বোঝার আগে হঠাৎ করে সেই কালো ধোঁয়াটা তার উপর আছড়ে পড়ল। মাটিতে পড়ার আগে হারাধন বিস্ফারিত চোখে শুধু দেখল দুটো ভাটার মতন চোখ। গ্রামের দুই প্রান্তে দুটো মৃতদেহ জঙ্গলের মধ্যে পাওয়া গেল। আগের দিন রামু গোয়ালার ছেলের নিখোঁজ হবার কথাটা সকাল হতেই গোটা গ্রামে ছড়িয়ে পড়েছিল।
কিন্তু গ্রামের লোকে দলবল বেঁধে জঙ্গল খুঁজতে খুঁজতে প্রথমে পেল বুড়ো হারাধনের মৃতদেহ। সবাই যার পর নাই হতভম্ব। তারপর পাওয়া গেল রামু গোয়ালার ছেলেটার মৃতদেহ। দুটো মৃতদেহ উদ্ধার করে গ্রামের মন্দিরের পাশের মাঠে রাখা হয়েছে। চারদিকে দল বেঁধে গ্রামবাসীরা সব দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে একটা চাপা গুঞ্জন উঠেছে। রামু গোয়ালার ছেলের মৃতদেহটাকে জড়িয়ে ধরে কেঁদে চলেছে রামু গোয়ালার বউ, আর হারাধনের মৃতদেহটা পড়ে আছে বেওয়ারিশ লাশের মতো। অজয় আর বিশুর সাথে গ্রামের প্রধান আর উপপ্রধান কাছেই বুড়ো বটগাছের তলায় দাঁড়িয়ে এসব দেখছেন। একটু পরেই মৃতদেহগুলো নিয়ে গিয়ে গ্রামের পাশের শ্মশানে জ্বালিয়ে দেওয়ার নির্দেশ দেবেন। দুজনের মুখেই একটাও কথা সরছে না। কপালে ফুটে উঠেছে একটা গম্ভীর চিন্তার ছাপ। তবে তারা দুঃখ পেয়েছেন এর চেয়েও বেশি। বুড়ো হারাধনের কেউ ছিল না। ওনাদেরই সাথে ছিল তার ওঠা বসা, গ্রামের বিভিন্ন সার্বজনিক কাজে কর্মে, আর তার উপর দায়িত্ব দিলে প্রধান ও উপপ্রধান মশাইয়ের আর কোনো চিন্তা থাকতো না। হ্যাঁ, বুড়ো একটু খিটখিটে ছিল বটে, কিন্তু মানুষ ছিল খাঁটি। অনেক বছর পর আবার সেই নিশির ডাক ফিরে এসেছে এই গ্রামের উপর। ভীত সন্ত্রস্ত গ্রামবাসীদের মুখে এছাড়া আর এখন কোনো কথা নেই। পুরোহিত মশাই এসে প্রধানের পাশে দাঁড়িয়ে অজয়কে উদ্দেশ্য করে বললেন, হারাধন তো শেষ পর্যন্ত আপনাদের সাথে ছিল। আপনারা আপনারা কি কিছু দেখেছিলেন? স্কুল বাড়ি পর্যন্ত উনি এগিয়ে দিতে এসেছিলেন। তারপর তো দেখলাম সোজা বাড়ির পথে রওনা হলেন। আমাদের সাথে যতক্ষণ ছিলেন ততক্ষণ তো অস্বাভাবিক তেমন কিছুই আমরা দেখিনি। তার মানে আপনাদের ছেড়ে নিজের ঘরের ফেরার পথে এইসব ঘটেছে। সবাই কথা বললেও গ্রামের প্রধান কিন্তু চুপ করে তাকিয়ে রইলেন সেই মৃতদের দিকে। একসময় গ্রামের লোক মিলে বাঁশের খাটিয়ায় করে মৃতদেহগুলোকে নিয়ে চলল গ্রামের শ্মশানে দাহ কার্য সম্পন্ন করার জন্য। কিছু গ্রামবাসী তাদের পিছনে চলল, আর বাকিরা নিজেদের ঘরে ফিরে এলো। না নিশিকান্তবাবু, আমরা আজই চলে যাব। হারাধনের মৃত্যুটা তো দেখলেন নিজের চোখে, তারপরেও অবিশ্বাস করছেন সবটা। অবিশ্বাস আমরা করছি না, আসলে আমাদের সত্যিই আজ ফিরে যাওয়াটা প্রয়োজন। কিছু জিনিসপত্র আর লোকজনও নিয়ে আসতে হবে তার আগে ডিএম অফিস থেকে, আর তার আগে রিপোর্টটাও জমা দেওয়ার আছে। আপনারা যদি একান্তই যেতে চান তাহলে তো আর আপনাদের আটকে রাখতে পারবো না, তবে কয়েকটা দিন থেকে গেলে ভালোই হতো। ঠিক কতদিন পর আপনাদের গ্রামের থেকে এই সমস্যাটা কমবে আপনি জানেন? ঠিক কবে যে উঠে যাবে তা তো আমি বলতে পারবো না, তবে একটা সংকেত আছে, সেটা এলেই বোঝা যাবে যে গ্রামের উপর থেকে নিশির ডাক উঠে গেছে। সেই সংকেতটা কি? আপনারা এখন যেই গাছটার নিচে দাঁড়িয়ে আছেন সেটার কথা মনে আছে তো? এইটার কথাই আমি আপনাদের কাল বলেছিলাম। এর আগেও অবশ্য শুনেছেন বোধহয়। এটাই সেই পুরনো বটগাছটা? এই পুরো বটগাছটার উপর যখন বজ্রপাত হয় তখনই বোঝা যায় গ্রামের উপর থেকে নিশির অভিশাপ উঠে গেছে। তারপর আপনারা গ্রাম ছেড়ে যেখানে খুশি যেতে পারবেন, আর বাইরের লোক গ্রামে আসতেও পারবে। আচ্ছা নিশিকান্তবাবু, ঠিক কত বছর পর পর এই অবস্থাটা তৈরি হয়? সেরকম কোনো হিসেব তো নেই, তবে ধরে রাখুন 20 থেকে 22 বছর পর হয়। আমি আমার জীবনে আগে একবার এমন অবস্থা দেখেছি, তারপর আবার দেখুন, সত্যি বলতে আমার হাতে কোনো কিছুই করার নেই। আমাকে আজ গ্রামের বাইরে যেতেই হবে। এখান থেকে একবার স্কুলে ফিরেই আমরা সোজা রওনা দেব। মালপত্রগুলো আমরা সব কাল রাতেই গুছিয়ে রেখেছি। 2-1 দিনের মধ্যেই হয়তো আমরা আবার ফিরে আসব। নিশিকান্ত বাবুকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে বিশু আর অজয় রওনা দিল। কালকের সন্ধ্যায় এত গল্প আর পরপর দুটো মৃত্যুর পর বিশু কিন্তু গ্রাম ছেড়ে বাইরে যেতে চাইছিল না। নেহাত তেমন কয়েকটা কাজ রয়েছে যেগুলো তারা দুজন না থাকলে সম্ভব নয়। তাই এক প্রকার নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়েই তাকে অজয়ের সাথে রওনা দিতে হলো। ওরা যখন খাওয়া সেরে জেলা সদরের অফিসের উদ্দেশ্যে ঘর ছাড়ল তখন অনেক দুপুর হয়ে এসেছে।
গ্রামের উপকণ্ঠে পৌঁছতে পৌঁছতেই বিকেল হয়ে যাবে। তাই তারা খুব দ্রুত পা চালাতে লাগলো। তাদের দুজনের পিঠে একটা করে ব্যাগ আর তার মধ্যে কাগজপত্র। গ্রামের কালী মন্দিরের মাঠে এসে ওরা একবার সেই বট গাছটাকে ভালো করে দেখল। এখন এখানে আর কোনো ভিড় নেই। একা দাঁড়িয়ে সেই বুড়ো বট গাছ, যার উপর ঠিক কত বজ্রপাত হয়েছে তার হিসেব গ্রামের লোকও জানে না। গাছটা যে প্রাচীন এই নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু দেখে তার সঠিক বয়স আন্দাজ করা বেশ শক্ত। গাছের ঝুড়ি গোল করে নেমে এসে গাছটাকে প্রায় আড়াল করে ফেলেছে। গাছের সবুজ পাতাগুলো কেমন যেন অদ্ভুত রঙের। ওরা গাছটাকে বাঁ দিকে ফেলে হাঁটতে হাঁটতে গ্রামের সীমানার কাছাকাছি পৌঁছতে লাগলো। এইখানে সেই জঙ্গল মতন জায়গাটা রয়েছে। ওরা যখন জঙ্গলে ঢুকলো তখনও দিনের আলো একেবারে ফুরিয়ে যায়নি। অল্প আলোয় জঙ্গলটা বেশ ভালোভাবেই দেখা যায়। এতক্ষণ ধরে তারা দুজন চুপচাপ হেঁটে চলেছিল। এবার বিশু প্রথম কথা বলল। জোর করে এভাবে চলে আসাটা কি ঠিক হলো অজয়? যদি আমরা কোনো বিপদে পড়ি তখন কি হবে? আমরা কোনো বিপদে পড়ব না, কারণ আমরা তো একসঙ্গে দুজন রয়েছি। তোমার মনে নেই ওরা বলেছিল নিশি কখনো একসঙ্গে দুজনকে আক্রমণ করে না? আর তাছাড়া অজয়ের কথাটা শেষ করার আগেই বিশুর মুখ থেকে একটা কেমন শব্দ ভেসে এলো। অজয় বিশুর মুখের দিকে তাকাতেই দেখতে পেল তার মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে এসেছে। অজয় উত্তেজিত হয়ে বলল, এই কি হলো তোমার? এরকম করছো কেন? বিশু মুখে কোনো কথা না বলে বাঁ হাত তুলে একটা আঙুল নির্দেশ করলো সামনের জঙ্গলের দিকে। সেদিকে তাকিয়ে অজয় কিন্তু কিছুই দেখতে পেল না, শুধু শুনতে পেল বিশু বলছে, এই দেখো দেখো, ওদিকে জঙ্গলের মধ্যে কে যেন একটা দাঁড়িয়ে আছে। কই, ওদিকে তো কেউ নেই। তোমার মনের ভুল হচ্ছে। আরে তুমি দেখতে পাচ্ছ না কেন? ওই দেখো, জঙ্গলের মধ্যে কেউ একটা দাঁড়িয়ে আছে। আমি যেন তাকে স্পষ্ট দেখতে পাচ্ছি। বিশুর গলার স্বর কাঁপতে লাগলো। সে আবার বলল, সে দেখো আমাদের দিকে এগিয়ে আসছে। আর এক মুহূর্তও নয়, চলো গ্রামের দিকে পালাই। তোমার পালাতে হলে তুমি পালাও, কিন্তু আমি এর শেষ না দেখে যাব না। বিশু ভয়ের স্বরে আরও 2-3 বার অজয়কে অনুরোধ করল, কিন্তু যখন দেখল অজয় যেতে রাজি নয় তখন সে দাঁড়িয়ে পড়ল। ঠিক এই সময় জঙ্গলের মধ্যে আলোটা হঠাৎ করে কমতে শুরু করল। খুব দ্রুত জঙ্গলের মধ্যে দিনের আলো কমে সন্ধে নেমে এসেছে যেন। অজয় দ্রুত বিশুর হাতটা টেনে ধরল, তারপর নিয়ে গেল গ্রামের সীমানার কাছের বাস রাস্তায়। গ্রামে তারা এসেছিল এই রাস্তা ধরেই, কিন্তু জঙ্গল শুরু হওয়ার পর থেকে গ্রামের সীমানা পর্যন্ত রাস্তাটা তো এত বড় ছিল না। অনেকক্ষণ হাঁটার পরেও তারা জঙ্গলটা পার করে বাস রাস্তায় পৌঁছাতে পারল না। একসময় বিশু আগের মতোই ভয়ের স্বরে বলে উঠল, অকারণে সময় নষ্ট করছো। ভালো করে চেয়ে দেখো, আমরা তখন থেকে যেখানে দাঁড়িয়েছিলাম সেখানেই দাঁড়িয়ে আছি। অন্ধকারে চারপাশটা ভালো করে দেখা গেল না, তাই অজয় ব্যাগের পকেট থেকে একটা টর্চ লাইট বার করে চারদিকে ফেলে বুঝতে পারল বিশুর কথাই ঠিক। ঠিক যেখানে দাঁড়িয়ে বিশু একটা কাউকে দেখেছিল, জঙ্গলের রাস্তার মধ্যে তারা এখন সেখানেই দাঁড়িয়ে। ব্যাপারটা যে ঠিক কি করে হলো তা অজয়ের মাথায় ঢুকল না। সে কিছুক্ষণ পাথরের মতন দাঁড়িয়ে রইল। এখন সে স্পষ্ট বুঝতে পারছে কিছু একটা তাদের ভুলিয়ে ভালিয়ে জঙ্গলের রাস্তাতেই তখন থেকে ঘুরিয়ে চলেছে। কিন্তু সে কে? তাহলে কি গ্রামের লোকেরা যা বলেছিল তা সবটাই কি সত্যি? এই প্রথম অজয়ের মনে একটা ভয় দেখা দিল। তার সাথে বিশুর ভয় পাওয়ার স্বরে বারবার গ্রামে ফিরে যাবার কথা শুনতে শুনতে অজয়ের মাথার ভিতর কেমন যেন তালগোল পাকিয়ে যেতে লাগলো। একটা ঠান্ডা হাওয়া গোটা জঙ্গলটা জুড়ে ওদের চারপাশে খেলা করতে লাগলো। বিশু জঙ্গলের মাটির ওপরেই ব্যাগ ফেলে বসে পড়েছে। তোমায় তখনও বললাম অজয়, গ্রামে চলো, ফিরে চলো, ফিরে চলো। এবার আমাদের কি হবে? অজয় কোনো কথা না বলে অন্ধকারের মধ্যেই টর্চের আলো ফেলে চারদিক দেখতে লাগলো। ভোজবাজির মতন জঙ্গলটা যেন পাল্টে যাচ্ছে মাঝে মাঝে। এখন গ্রামের সীমানার যাবার পথটা বোঝা যাচ্ছে না। হঠাৎ করেই বিশুর চিৎকার শোনা গেল,
ওইদিকে দেখো, ওইদিকে দেখো, ওইদিকে জঙ্গলের মধ্যে কে যেন একটা দাঁড়িয়ে আছে। এই অন্ধকারে আমি টর্চের আলো ফেলেও কিছু দেখতে পাচ্ছি না, সেখানে খালি চোখে তুমি কি করে দেখতে পাচ্ছ বলো তো? অজয় কথাটা বলতে বলতে বিশুর সামনে ঝুঁকে পড়েছিল। বিশু তার একটা হাত জাপটে ধরে বলল, একটা কালো ছায়া, একটা কালো বড় ছায়া জঙ্গলের ওই দিকটায় রয়েছে। বিশ্বাস করো, তার দুটো লাল চোখ দিয়ে সে অনেকক্ষণ ধরেই আমাদের দিকে দেখছে। বিশুর অবস্থা দেখে অজয় বুঝতে পারল যে সে মিথ্যে কথা বলছে না। অথচ তাই যদি হয় তাহলে অজয় কিছু দেখতে পাচ্ছে না কেন? গোটা জঙ্গলের গাছপালাগুলো যেন সামান্য হাওয়ায় দুলতে শুরু করলো। এই মাত্র একটা ঠান্ডা বাতাস ঘুরে ফিরে ওদের মাথার উপর পাক খেতে লাগলো। একটা শব্দ, দেখো দেখো, একটা কেমন শব্দ আসছে ওই জঙ্গলের দিক থেকে। অজয়ের মধ্যে ভয়ের ভাবটা ধীরে ধীরে জমা হতে শুরু করছিল। অজয় এক ঝটকায় সেটা দূরে সরিয়ে ফেলে বলল, তুমি এখানেই বসো, আমি দেখে আসছি ওদিকটা। আমি এখানে একা কিছুতেই থাকবো না, ও আমায় মেরে ফেলবে। একটা মানুষ যে এতটা ভয় পেতে পারে তা অজয় তার সারা জীবনে কখনো দেখেনি। তার মনে হচ্ছিল বিশুর হাত ছাড়ি তাকে এখানে রাখলে সে অন্য কোনো কারণে না হলেও ভয়ে হার্ট ফেল করেই মারা যাবে। এই অন্ধকারেও বিশুর মুখের দিকে তাকিয়ে অজয় স্পষ্ট বুঝতে পারল ছেলেটা ভয়ে কেঁদে ফেলেছে। এমন একটা কিছু সে দেখতে পাচ্ছে যেটা অজয় দেখতে পাচ্ছে না, আর তাই তার ভয়টা অজয়ের থেকে অনেক অনেক বেশি। বিশুকে কোনোভাবে শান্ত করে দুটো ব্যাগ তার কাছে রেখে অজয় টর্চ লাইটটা নিয়ে জঙ্গলের সেই দিকে এগোল। পিছন থেকে তখনও বিশুর ভীত গলায় সাবধানবাণী ভেসে আসছে, কিন্তু অজয়ের মাথায় কেমন যেন একটা জেদ চেপে গেছে। এর শেষটা সে দেখেই ছাড়বে। এই গ্রামের সীমানা থেকে আজ রাত্রের মধ্যেই কোনো না কোনোভাবে সে বাইরে বেরিয়ে দেখবেই। মানুষ ভয় পেলে মাঝে মধ্যে তার বুদ্ধি বিবেচনা লোপ পেয়ে যায়। মানুষের জেদ ও মানুষের সমস্ত ভাবনা চিন্তা করার ক্ষমতাকে অবলুপ্ত করে দেয়। অজয় তাই বোধহয় ঝোঁকের মাথায় বিশুকে একা রেখেই চলে গেল সেই ঝোপটার দিকে। বিশু কিন্তু এখানে একটা বুদ্ধিমানের কাজ করল। সে দু হাতে দুটো ব্যাগ তুলে নিয়ে অজয়ের পিছু পিছু যেতে লাগলো। জঙ্গলের সেই জায়গাটায় বিশু আসলে একটা কালো লম্বা বিশাল অবয়বকে দেখতে পাচ্ছিল, যার দুটো লাল গোল গোল চোখ একভাবে তার দিকেই তাকিয়েছিল। কিন্তু অজয় যতই সেই দিকে এগিয়ে যেতে লাগলো ততই যেন সেই কালো ছায়াটা ধীরে ধীরে মিলিয়ে আসতে লাগলো, সরে যেতে লাগলো পিছন দিকে। এই গোটা ব্যাপারটা দেখে বিশুর মনের মধ্যে ভয়টা আস্তে আস্তে সরে গিয়ে সামান্য সাহস ফিরে এলো যেন। অজয় সেই ঝোপটার কাছাকাছি পৌঁছে কাউকে দেখতে না পেয়ে হঠাৎ করে পিছনে ঘুরে ভয় চমকে উঠল। তার পিছনে কে যেন দাঁড়িয়ে হাতের টর্চটা দিয়ে সেই অচেনা আগন্তুককে আঘাত করতে যাবার আগেই বিশু বলে উঠল, আমি আরে কি করছো? এটা আমি। আপাতত ভয়টা এভাবে কেটে গেল। ওরা কিন্তু গ্রামে পৌঁছানোর কিংবা গ্রাম থেকে বেরোবার কোনো রাস্তাই খুঁজে পেল না। এদিকে রাত হয়ে এসেছে। ওরা স্পষ্ট বুঝতে পারছে ওরা দুজন যতক্ষণ একসাথে আছে ততক্ষণ সেই মূর্তি তাদের কোনো ক্ষতি করতে পারবে না। তারা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লেই সেই অশরীরই হয়তো যে কোনো একজনকে ডেকে নেবে। তারা দুজনে জঙ্গলের মধ্যে এদিক ওদিকে ঘুরতে লাগলো, কিন্তু বেরোবার কোনো পথ দেখতে পেল না। টর্চের আলোয় পথ চলতে চলতে তারা ঘুরে ফিরে সেই একই জায়গায় এসে পৌঁছালো। একবার চিৎকার করে যদি কোনো সাহায্য পাওয়া যায় ভেবে তারা দুজনে মিলে চিৎকার করতে লাগলো, বাঁচাও, বাঁচাও, কেউ আছো, বাঁচাও আমাদের, বাঁচাও, বাঁচাও। কিন্তু কোনো ফল হলো না। এক সময় ক্লান্ত অবসন্ন হয়ে তারা জঙ্গলের একটা জায়গায় ব্যাগের জিনিসপত্র রেখে দিয়ে দুজন দুজনের পিঠে হেলান দিয়ে বসে রইল। কখন যে ঘুম এসে জুড়েছে তাদের চোখে তারা বুঝতে পারল না। একটা শব্দে অজয়ের ঘুমটা ভেঙে গেল হঠাৎ। ঘুম ভাঙতেই সে বুঝতে পারল কোথা থেকে যেন একটা খসখস শব্দ আসছে। জঙ্গলের গাছের পাতা মাটিতে পড়ে যেরকম শুকিয়ে থাকে
সেই পাতার উপর দিয়ে হেঁটে গেলে যেমন খসখস শব্দ হয় অনেকটা তেমন। অজয়ের মনে হতে লাগলো কেউ যেন তাদের দুজনকে গোল করে চক্রাকারে পাক খাওয়াচ্ছে। চারদিকে তাকিয়ে কিছুই দেখতে পেল না অজয়। একবার চোখ অন্ধকারে সয়ে যেতে তাদের মনে হলো একটা কালো অন্ধকার যেন চারদিকে গোল করে পাক খাচ্ছে। একটা মিষ্টি মিহি গন্ধ বাতাসে যেন ছড়িয়ে পড়েছে। অজয় ভয় না পেয়ে ভালোভাবে ব্যাপারটা দেখতে দেখতেই একসময় আবিষ্কার করে ফেলল যে জমাট বাঁধা অন্ধকারটা ওদেরকে ঘিরে পাক খাচ্ছে, আর তার মাঝখান থেকে দুটো লাল কালো চোখ ঠিক অজয়ের দিকেই তাকিয়ে আছে। অজয় মন্ত্রমুগ্ধের মতন সেই লাল দুটো চোখের দিকে তাকিয়ে রইল। সেভাবেই এক সময় উঠে দাঁড়িয়ে হাঁটতে শুরু করলো সেই লাল চোখ দুটোর দিকেই। পরিকল্পনাটা অজয়েরই ছিল। দুজনে দুজনের পিঠে হেলান দিয়ে বসে ঘুমিয়ে থাকলে যদি কেউ উঠে যায় তাহলে অপরজন তাল সামলাতে না পেরে মাটিতে পড়ে যাবে, তাতে তার ঘুম ভেঙে যাবে। এভাবে একজনের বিপদে অন্যজন সতর্ক হয়ে ওঠার সম্ভাবনাটা বেশি। মাটিতে পড়ে গিয়ে বিশুর ঘুমটা ভেঙে যাবার সাথে সাথেই প্রথমে সে কিছুক্ষণ বুঝে উঠতে পারল না সে কোথায় রয়েছে। খানিকটা ধাতস্থ হতে সে বুঝল মহা সর্বনাশ হয়ে গেছে। হাতের টর্চটা অজয় তার ব্যাগের মধ্যে রেখেছিল। বিশু হঠাৎ করে উঠে এদিক ওদিক হাতড়ে মাটিতে অজয়ের টর্চটা খুঁজে পেল। গোল করে চারদিকে টর্চের আলো ফেলতে ফেলতে হঠাৎ দেখতে পেল বেশ খানিকটা দূরে ঘন ঝোপ জঙ্গলের মধ্যে অজয় দাঁড়িয়ে রয়েছে। না, দাঁড়িয়ে নেই, সে মন্ত্রমুগ্ধের মতন সামনের দিকে হেঁটে যাচ্ছে। কয়েকবার চিৎকার করে তাকে ডেকেও কোনো লাভ হলো না যখন বিশু টর্চ জ্বালিয়ে সেদিকে দৌড়ে যেতে লাগলো। কিন্তু এ কি? বিশু যতই এগিয়ে যেতে লাগলো ততই যেন অজয় তার থেকে আরও দূরে সরে যাচ্ছে। কিছুটা দূরে যে মানুষটা হেঁটে হেঁটে যাচ্ছে তাকে দৌড়েও বিশু ধরতে পারছে না। বিশু পরিত্রাহী চিৎকার করে অজয়কে ডাকতে থাকলো, তবুও কোনো সাড়া নেই। এইভাবেই জঙ্গলের মধ্যে দিশাহারার মতন বিশু ছুটে চলেছে অজয়ের পেছনে। ঘন ঝোপ ঝাড় গাছের মরা ডাল কাঁটা উপেক্ষা করে অতি কষ্টে সে এগিয়ে চলছে। দম ফুরিয়ে আসছে বিশু। নিজের মনে মনেও সে বুঝতে পারছে আর বেশিক্ষণ এইভাবে দৌড়ানো যাবে না। এমন সময় হঠাৎ করে বিশুর মনে হলো রাস্তার দিক থেকে কিসের যেন একটা শব্দ ভেসে আসছে। কান পাতল বিশু। হালকা একটা গুঞ্জন এদিকেই আসছে মনে হচ্ছে। একদল লোকের হল্লা। অনেক লোকজন এগিয়ে আসছে তার দিকে। খুব স্বাভাবিকভাবে পরিত্রাণের একটা আশা জেগে উঠল বিশুর মনে। আওয়াজটা লক্ষ্য করে সে মাথা ঘুরিয়ে একবার দেখার চেষ্টা করল, কিন্তু ফের মাথা ঘুরিয়ে সামনে তাকাতেই আর অজয়কে দেখা গেল না। এদিকে হল্লাটা আস্তে আস্তে ক্রমশ এগিয়ে আসছে। অগত্যা সেই শব্দের উৎস অনুসরণ করে বিশু দৌড়াতে শুরু করল। কিছুটা এগোতেই অন্ধকার গাছপালার ফাঁকে ফাঁকে দেখা গেল অনেকগুলো আগুনের গোলা যেন হাওয়ায় ভাসছে। তারপর বিশু যখন দেখতে পেল হাতে মশাল গিয়ে নিশিকান্ত বাবু, জগন্ময় বাবু আর সেই পুরোহিত মশাই একটা জনা বিস্ত্রিসের দলের আগে আগে চলছে, নিজের অজান্তেই একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে সে প্রাণপণে চিৎকার করতে লাগলো। এবং তাদের পেছনে রয়েছে গ্রামেরই কয়েকজন লোক। তখন বিশু একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারা কাছে এসে পড়তে বিশু রুদ্ধশ্বাসে বলে উঠল, নিশিকান্ত বাবু, আরে ও জগন্ময় বাবু, এদিকে এদিকে, আমি এদিকে। অজয়কে না সেই নিশিতে ডেকে নিয়ে গেছে। সবার মুখ মুহূর্তের জন্য ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। তারপর তিনি নির্দেশ দিলেন ছোট ছোট 4-5 জনের দল করে জঙ্গলে গিয়ে খুঁজতে হবে। দুজন গ্রামবাসীর সাথে বিশুকে গ্রামে ফেরত পাঠিয়ে দেওয়া হলো। একটা দলে জগন্ময় বাবু, পুরোহিত আর 2 জন গ্রামের লোক ছিলেন। প্রায় গোটা রাত খোঁজার পর অজয়কে পাওয়া গেল রাস্তা থেকে বহু দূরে একটা ঝোপের কাছে। মাটিতে মুখ গুজে হাত পা ছড়িয়ে সে পড়ে আছে। সবাই প্রথমে তাকে দেখে মনে করেছিল সে মৃত। কাছে গিয়ে পরীক্ষা করে পুরোহিত মশাই সবাইকে অবাক করে দিয়ে জানালো
যে অজয় এখনো বেঁচে আছে। সবাই মিলে অজয়কে উদ্ধার করে যখন গ্রামে ফিরে এলো তখন সকাল হয়ে এসেছে। ওকে নিয়ে যাওয়া হলো নিশিকান্ত বাবুর বাড়িতে। সেবা শুশ্রূষা করে জ্ঞান ফিরল তার বিকেলের দিকে। কিন্তু আগের রাতে ঠিক কি হয়েছিল তা অজয় কিছুতেই মনে করতে পারল না। শুধু একটা কালো ছায়া আর দুটো লাল চোখ দেখে সে মন্ত্রমুগ্ধ হয়ে গেছিল। এটুকুই তার মনে আছে, বাকি সব যেন তার স্মৃতি থেকে কেউ মুছে দিয়েছে। পুরোহিত মশাই, এরমটা কিন্তু প্রথমবার ঘটলো। নিশি কাউকে ডেকে নিয়ে গিয়ে তাকে আবার জীবিত অবস্থায় ফিরিয়ে দিয়েছে, এমনটা কিন্তু এর আগে কখনো হয়নি। পরদিন দুপুরে আবারও প্রচণ্ড ঝড় উঠল। গ্রামের মানুষ প্রমাদ গুনল, কিন্তু দুপুরে বৃষ্টির সময় হঠাৎ সেই বট গাছটার উপরে বজ্রপাত হল। গ্রামের ঘরে ঘরে জেগে উঠল শঙ্করধ্বনি। সেই রেশ টেনে বাড়ির মেয়েরা বউরা অনুধ্বনি দিয়ে উঠল। কচিকাচাদের হাতে বেজে উঠল কাসর ঘণ্টা, যেন গোটা গ্রামে জেগে উঠেছে আলোর আগমনী। পুরোহিত মশাই এ ব্যাপারটাই বেশ নিশ্চিন্ত হলেন। এর আগে যতবার সেই নিশির ছায়া গ্রামের উপর থাবা বসিয়েছে, কত মানুষের প্রাণ সে নিয়েছে, এই প্রথমবার এত তাড়াতাড়ি নিশির ছায়া গ্রামের উপর থেকে উঠে গেল। দিন কয়েক পর এক শনিবারে গ্রামের কালী মন্দিরে এক বিশাল পুজোর আয়োজন করা হল। মন্দিরের দরজায় পড়ল মেয়ে বউদের লম্বা লাইন। মাঠের মধ্যে চাঁদোয়া খাটিয়ে মহাভোগের আয়োজন করলেন গ্রামের প্রধান নিশিকান্ত বাবু এবং পুরোহিত মশাই। এই কটা দিনে অজয় বেশ সুস্থ হয়ে উঠেছে। সেদিন সকালে জ্ঞান ফিরলেও হাঁটাচলা করার মতন অবস্থায় সে ছিল না। তাই ঠিক হলো একেবারেই কালী পুজোর দিনটা কাটিয়েই ঠাকুরের ভোগ খেয়ে তারা বিদায় নেবে। বিশু আর অজয়কে নিশিকান্ত বাবু ও বাকি কয়েকজন বাস রাস্তা পর্যন্ত পৌঁছে দিতে এলেন। বিদায় নেওয়ার সময় অজয় বলল, আজকের দিনে দাঁড়িয়ে এরকম অলৌকিক ব্যাপারে আমার কোনো বিশ্বাসই ছিল না, কিন্তু আমাদের সাথে যে ঘটনা ঘটল তারপরে আর এগুলোকে আমি হেসে উড়িয়ে দিতে পারছি না। আমি আপনাদের ভুল ভেবেছিলাম, ক্ষমা করবেন আমাকে। আপনারা যদি ঠিক সময় না আসতেন তাহলে যে কি হতো তা আমি ভাবতেও পারছি না। আপনারা যে চলে যাচ্ছেন তা তো আমরা জানতামই না। পরে সন্ধেবেলা যখন নিশিকান্ত বাবু বললেন, তখন আমি বললাম যে আপনারা গ্রামের বাইরে যেতে পারবেন না, ওই জঙ্গলের মধ্যেই রাতের বেলা ঘুরে ফিরে মরবেন। তাই আমরা দেরি না করে লোকজন জড়ো করে জঙ্গলের মধ্যে প্রবেশ করলাম। আর জানেন তো, এই কুসংস্কার করার জন্য পিছিয়ে পড়া গ্রামের মানুষগুলোই আপনাদের বিপদের কথা শুনে এক কথায় ঝাঁপিয়ে পড়েছিল সেদিন। ভুল হয়ে গেছে আমাদের প্লিজ ক্ষমা করবেন। নিশিকান্ত বাবু অজয়ের দুটো হাত শক্ত করে ধরলেন, বললেন, আপনারা নিশ্চিন্ত মনে এবার বাড়ি ফিরে যেতে পারেন। আচ্ছা, ওই বট গাছটা? কিচ্ছু চিন্তা করবেন না, এই গাছ কিছুদিনের মধ্যেই আবার ঠিক হয়ে যাবে। তাই হয়ে এসেছে চিরকাল। অদ্ভুত। তাহলে চলি, আবার দেখা হবে। সদরের বাস এসে অজয় আর বিশুকে নিয়ে চলে গেল। যতক্ষণ বাসটা দেখা গেল, গ্রামের লোকগুলো দাঁড়িয়ে রইল। সেদিন রাতে অজয়ের সাথে যে ঠিক কি হয়েছিল সেই রহস্যের সমাধান অজয় করতে পারল না। বিশু তেমন কিছুই বলতে পারল না, তবে তারা যে প্রাণে বেঁচে আছে এটাই তার কাছে অনেক। এক বুক রহস্য আর দুনিয়ার বুকে ঘটে চলার নানান অলৌকিক ঘটনার প্রতি নতুন করে জন্মানো একটা বিশ্বাস নিয়ে ওরা নিজেদের জগতে ফিরে চলল। নমস্কার, আমি বিশু। এই লাভপুর গ্রাম থেকে জলজান্ত বেরোতে পেরে আমি ভীষণ খুশি। আর আপনাদের গল্পটা ভালো লাগলে 221 হ্যারিসন রোডকে সাবস্ক্রাইব করে ঘন্টাটা তালে বাজিয়ে দিন। আরে দাঁড়া আমি বলি কি আছে। আমাদের আজকের গল্পটি লিখেছে সুকান্ত। গল্প পাঠে আমি প্রত্যয়। অজয়ের ভূমিকায় ফিয়ার ফেদার্স চ্যানেল থেকে অনিরুদ্ধ। বিশুর ভূমিকায়
এই এক্ষুনি যার কথা শুনলেন, শুভদীপ। নিশিকান্ত প্রামাণিকের ভূমিকায় আমি প্রত্যয়, জগন্ময় সামন্তর ভূমিকায় কিংবদন্তি চ্যানেল থেকে সৌরভ রয়, বীরেশ্বর চ্যাটার্জির ভূমিকায় আদিত্য, হারাধনের ভূমিকায় কিংবদন্তি চ্যানেলের সৌরভ রয়। সঙ্গে আছি আমি প্রত্যয়। আর আমি সুমিতেন্দ্র। তাহলে শুনতে থাকুন 221B হ্যারিসন রোড। হাট সালা।